অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে পাস্ট প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো মনে পড়বে। হ্যাঁ, এগুলো আবারও আমি করাবো। একটা বিষয় একবার করালে একবার পড়লে মনে থাকে না, দেখবেন ওইগুলো বারবার রিপিট করতে হয়, তখনই কিন্তু মনে থাকে, মনে পড়ে। যে কোনো জিনিস আপনি আজকে একটা বিষয় পড়ে রেখে দিবেন, ওটা 6 মাস পরে দেখবেন আবার নতুন হয়ে যায়, ওটা মনে থাকে না আমাদের। তো এই বিষয়গুলো এইভাবে দেখতে হবে। তো বলা হচ্ছে যে আমরা আজকে একটু মডাল অক্সিলারি ভার্বটা দেখবো। অনেক রকমের ভার্ব রয়েছে, তো আমরা মডাল ভার্বটার ব্যবহার খুব বেশি ইংলিশ ল্যাঙ্গুয়েজে। মডাল অক্সিলারি ভার্বটা, অক্সিলারি বলা হচ্ছে কেন, অক্সিলারি মানে হচ্ছে সাহায্যকারী। অক্সিলারি শব্দ অক্সিলারি, হ্যাঁ, এই যে দেখেন উপরে লিখেছে মডাল অক্সিলারি ভার্ব ফর স্পোকেন ইংলিশ, অর্থাৎ কথা বলার ক্ষেত্রে স্পোকেন ইংলিশে মডাল অক্সিলারি ভার্বের গুরুত্বটা কতটুকু বলা হচ্ছে। এই অধ্যায়ে আমরা শিখব মডালগুলো কিভাবে নিজস্ব অর্থ অনুসারে বাক্য গঠিত হয়। মডালের পর কিন্তু ভার্ব সর্বদা বেস ফর্ম রূপে বসবে, কখনো পরিবর্তন হবে না, অর্থাৎ ভার্বের সাথে এস ইএস ডিইডি আইএনজি কখনো বসবে না। এই লাইনটা আপনাকে, এই সেন্টেন্সটা একটু ভালো করে বুঝতে হবে। ব্যাপারটা বলছে কি, যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বলেছিলাম আই ইট রাইস, আমি ভাত খাই। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলেছিলাম যদি আমি ভাত খাচ্ছি, তখন হবে আই অ্যাম ইটিং রাইস, ইটের সঙ্গে আইএনজি যুক্ত হলো। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য যদি বলি আই ইট রাইস, আমি ভাত খাই, কিন্তু যদি বলি করিম ভাত খায়, তখন হবে করিম ইটস রাইস, কারণ করিম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজন, এবং এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, এই জন্য ভার্বের পরে ইয়েস বা ইয়েস দিতে হয়। তো দেখেন এই যে ভার্বের পরে এস বা ইএস বসে, বা এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে ভার্বের পর আইএনজি হয়, কিন্তু বলছে যে এই যে মডাল ভার্বগুলা, এই মডাল ভার্বের পরে মানে মডাল ভার্বের সঙ্গে কখনো এইগুলো যুক্ত হয় না। কি, এস ইএস ডিইডি আইএনজি কিচ্ছু বসানো যাবে না। মডাল ভার্বটা সর্বদা বেস ফর্মে বসে, অর্থাৎ যেমন আছে ঠিক তেমনই বসবে, এটার কিন্তু কোনো পরিবর্তন ঘটানো যায় না। এটাই হচ্ছে মডাল ভার্ব। অর্থাৎ বিভিন্ন টেন্স টেন্স যাই হোক, যা কিছু হোক, এটার কিন্তু কোনো পরিবর্তন মানে এর সঙ্গে কখনো ইয়েস ইয়েস, যেমন আই ইট রাইস, আর যদি বলি করিম ভাত খায়, তখন করিম ইটস রাইস, এখানে কিন্তু কোনো পরিবর্তন হবে না। আমরা একটু দেখতে পারবো ভিতরে যখন যাব, ভিতরে ঢুকবো। দেখেন বলা হচ্ছে মেইন মডাল ভার্ব গুলো কি, যেমন ক্যান মানে পারা, কুড মানে হচ্ছে পারা অতীত অর্থে, ক্যান মানে পারা বর্তমান অর্থে, আর কুড অর্থ পারা অতীত অর্থে, মে মানে হচ্ছে সম্ভাবনা, আর মাইট হচ্ছে মে অফ পাস্ট ফর্ম। শ্যাল উইল ভবিষ্যৎকালের অক্সিলারি ভার্ব রূপে ব্যবহৃত হয়, তবে শ্যালের পরিবর্তে উইলের ব্যবহার ব্যাপক। উড অতীতের অভ্যাস অর্থে, ইউজ টু অতীত অভ্যাস, শুড অর্থ উচিত, অট টু, এইগুলো একটু পড়েন তো, ক্যান মানে এখান থেকে একটু পড়তে হবে। আমি একটু হেল্প। হুম হুম কুডের অর্থ হচ্ছে কি, যেমন আমি যদি বলি আমি কাজটি করতে পারি, তখন এটা হবে আই ক্যান ডু দ্য ওয়ার্ক, ক্যান ব্যবহার করবেন। কিন্তু আপনি যদি বলেন যে স্যার আমি এই কাজটা করতে পারতাম, অতীতকালে পারতাম, তখন আপনাকে ক্যানের পরিবর্তে কুড ব্যবহার করতে হবে। আমি ঢাকায় যেতে পারতাম, আমি ভাত খেতে পারতাম, তখন আপনাকে ক্যানের পাস্ট ফর্ম, যেমন ইট এর পাস্ট। হ্যাঁ। হুম না, ওইটা দেখেন, এই এই যে কথাটা বলছেন ওই দিকে এখন যাব না, কারণ কি এই কুড গুলার ব্যবহার, এই যে মডাল ভার্বের ব্যবহার অনেক দিকে। হ্যাঁ, এই কুড আপনি যেটা বললেন এটা হচ্ছে ভদ্রতা অর্থে, ভদ্রতা প্রকাশের অর্থে, হ্যাঁ, ভদ্রতা প্রকাশের অর্থে কুড ব্যবহার করা হয়, কুড না উডও ব্যবহার করা হয়। যেমন উড ইউ প্লিজ টেল মি ইওর নেম, মনে করেন আপনাকে আমি চিনি না, আপনি ঢাকায় গিয়েছি বা আমি পঞ্চগড় গিয়েছি, আপনার সাথে দেখা হলো, আপনি নতুন আমিও নতুন, রাস্তায় দেখা হলো, আমি বললাম যে উড ইউ প্লিজ টেল মি ইওর নেম, উড ইউ প্লিজ হোয়ার ইজ ইউর হোম, দয়া করে আপনাকে আমাকে বলবেন আপনার বাসা কোথায়, আপনাকে আমাকে বলবেন আপনার নামটি কি। এখানে ভদ্রতা প্রকাশের জন্য কুড উড ব্যবহার করা হয়, ওগুলো পরে পড়বো, আগে আমরা এই যেভাবে আছে এইভাবে পড়ি। যার জন্য রাখলাম যে হুম হুম তাহলে কি হুম বলতে আচ্ছা করতে পারি ফ্যান মানে ফ্যান পাড়া হুম খুব পাড়া অতীত অর্থে নিয়ে সম্ভাবনা সম্ভাবনা অর্থে মাইন্ড অফ মে মানে মে এর পাস্ট ফর্ম হচ্ছে মাইট, মে মানে হচ্ছে পারা, সম্ভাবনা থাকলে, যেমন আমি কাজটি করতে পারি, বা আজ বৃষ্টি হতে পারে। মনে করেন আকাশে মেঘ দেখা যাচ্ছে, আপনি মেঘাচ্ছন্ন আকাশ দেখে আপনি বলছেন যে স্যার আজকে হংকং এ এখানে বৃষ্টি হতে পারে, অর্থাৎ হতেও পারে নাও পারে, এটা হচ্ছে মে এর ব্যবহার। মে মানে হচ্ছে সম্ভাবনা, ইট মে রেইন টুডে। আর মে এর পাস্ট টেন্স, যেমন ইট এর পাস্ট ফর্ম ভি টু হচ্ছে এট, ইট মানে খাই, আর এট মানে খেয়েছিলাম, এখানে মে মানে সম্ভাবনা, আর অতীত অর্থে মাইট হবে, সেটা বলেছে। নেক্সট।
এটা কি অ্যাক্টিভেটেড ভার্ব হ্যাঁ, নাকি? এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। বলছে কি যে শ্যাল উইল, হ্যাঁ। হ্যাঁ, অক্সিলারি ভার্ব সংক্ষেপে লিখেছি যে ভবিষ্যৎকালের অক্সিলারি রূপে ব্যবহৃত হয় শ্যাল বা উইল। এটা ভবিষ্যৎকালের অক্সিলারি, যেমন আই শ্যাল ইট রাইস, আই উইল গো টু স্কুল। এটা এর পরিবর্তে উইল। তো বলা হচ্ছে যে শ্যালের পরিবর্তে উইলের ব্যবহার ব্যাপক। বর্তমানে শ্যালের ব্যবহারটা বেশি নাই, এখন উইলের ব্যবহারটা বেশি দেখা যায়। এরপর উড। Should, would কি করতে, তারপর আউট, আউট টু। এটা উচ্চারণ করবো হচ্ছে অট টু। অট টু মানে উচিত, অট টু। যেমন ইউ অট টু ওবে ইউর প্যারেন্টস, অট টু, অট টু। অট টু মানে হচ্ছে উচিত, আবার শুড মানে উচিত, হ্যাঁ, দুইটাই কিন্তু একই। মাস্ট মানে অবশ্যই, নিড টু না, সেটা হচ্ছে শুট, SHOUT, আর এখানে SHOULD, শুল্ড। সেটা আপনি যেটা বলছেন সেটা হচ্ছে বন্দুক দিয়ে শুট করতে হয়, SHOUT, হ্যাঁ। আর এটা হচ্ছে শুট। শুড শয়ের তালুব্বর শয়ের শুড ড, উচ্চারণটা হবে তালুব্বর শয়ের শুড ড, শুড। আচ্ছা, শুড হচ্ছে উচিত অর্থে, অট টু অর্থে উচিত অর্থে, মাস্ট হচ্ছে অবশ্যই, মাস্ট। যেমন আমি অবশ্যই ঢাকায় যাব, আমি আগামীকাল অবশ্যই ঢাকায় যাব, আই মাস্ট গো টু ঢাকা টুমরো। এটা হচ্ছে অবশ্যই কোনো কিছু, কোনো কাজ করবেন এমন হলে মাস্ট ব্যবহার করা হয়। নিড টু মানে প্রয়োজন, ডেয়ার টু মানে সাহস করা। যেমন আমি একা একা পথ চলতে সাহস করি, আমি রাতের অন্ধকারে পথ চলতে সাহস করি, আমি আমেরিকায় যাওয়ার সাহস করি, হ্যাঁ। আমি নদীতে সাঁতার কাটার সাহস করি, সেখানে সেখানে ডেয়ার টু ব্যবহার করব। আরেকটা রয়েছে উড বেটার অথবা উড রেদার, উড বেটার অথবা উড রেদার, বরং বা উচিত বা ভালো। আচ্ছা, এইবার দেখেন আমরা এখানে এইগুলো দিয়ে বাক্য করতে পারি, হ্যাঁ। এইগুলো দিয়ে আমরা কিভাবে বাক্য করি দেখেন। প্রথমে লিখেছি সাবজেক্ট, এখানে কয়েকটা বক্স আমি এঁকেছি। সাবজেক্ট, একটা বক্সে লিখেছি মডাল ভার্ব, তারপরের বক্সে লিখেছি বেস ফর্ম, তারপরের বক্সে লিখেছি অবজেক্ট। মোট হচ্ছে চারটা বক্স করেছি। এইবার প্রথম বক্স থেকে, এখান থেকে আপনি একটা সাবজেক্ট নিয়ে ফেললেন আই। আই এর পরে আপনি ব্যবহার করলেন ক্যান, আই ক্যান আমি পারি, কি হলো আই ক্যান আমি পারি, কি হলো আই ক্যান আমি পারি, হ্যাঁ। আই ক্যান। এরপর দেখেন স্পিক, আই ক্যান স্পিক আমি বলতে পারি কি ইংলিশ। একটা সম্পূর্ণ বড় বাক্য করে ফেললাম। প্রথম বক্স থেকে একটা নিয়েছি, তারপরের বক্স থেকে মডেল থেকে একটা, পরে বেস ফর্ম একটা, অবজেক্ট একটা। কি হলো আই ক্যান স্পিক ইংলিশ, আই ক্যান স্পিক ইংলিশ। উই দিয়ে করেন উই, উই কুড রাইট এ লেটার, আমরা একটা চিঠি লিখতে পারতাম। ক্যান মানে পারা, আর কুড মানে পারতাম। উই কুড রাইট এ লেটার, আমরা একটা চিঠি লিখতে পারতাম। তাহলে দেখেন এইভাবে আমাদেরকে এগোতে হবে, এখান থেকে সেন্টেন্স নিজে নিজে তৈরি করতে হবে। আমি আই দিয়ে আর উই দিয়ে বলেছি, আপনি ইউ দিয়ে বলবেন। যেমন ইউ মে সিং এ সং, ইউ মে সিং এ সং, দেখেন ইউ মে, হ্যাঁ, ইউ মে, ইউ মানে তুমি, আর মে মানে সম্ভাবনা, তুমি পারো, তুমি গাইতে পারো। আমি আপনাকে বললাম যে একটা গান করেন, আপনি বললেন স্যার আমি গান টান পারি না, তাহলে আমি বললাম যে আপনি চেষ্টা করেন, হয়তো আপনি পারবেন। তাহলে মে মানে হচ্ছে সম্ভাবনা। ইউ মে সিং এ সং, আপনি একটা গান গাইতে পারেন। হুম তারপর হি দিয়ে যদি করি, হি মাইট প্লে ফুটবল, অর্থাৎ মে এর পাস্ট ফর্ম, তারা অবশ্যই ফুটবল খেলতো, মানে সম্ভাবনা ছিল তাদের খেলার, হ্যাঁ। মে এর পাস্ট ফর্ম, মে মানে পারা, আর মাইট মানে হচ্ছে পারতো বা পেরেছিলাম। মাইটটা এমন একটা ভাব বোঝাবে যে পারতো বা পেরেছিলাম, এটা মে এর পাস্ট ফর্ম হিসেবে ব্যবহার করা হচ্ছে মাইট। তারপর দেখেন শি শ্যাল অথবা শি উইল দিলে হয় এখানে। শি উইল ডিসকভার দা ওয়ার্ক, সে কাজটা আবিষ্কার করবে। ডিসকভার মানে হচ্ছে কোনো জিনিস, হ্যাঁ, ডিসকভার মানে হচ্ছে নতুন জিনিস আবিষ্কার করা। ডিসকভার, ইনভেন্ট বলা হয়, ইনভেন্ট। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ডিসকভার মানে এখানে দুইটা শব্দ হচ্ছে। হ্যাঁ বলেন। হ্যাঁ আর হচ্ছে হ্যাঁ হ্যাঁ, ডিসকভারিটা আবার, ডিসকভার, কি বলছেন ডিসকভার মানে কি বলেছেন? হ্যাঁ, যেমন এখানে বলছে ডিসকভার, দেখেন কভার মানে হচ্ছে ঢাকনা যুক্ত। মনে করেন আমরা বলি না যে বইয়ের উপরে একটা কভার দেওয়া আছে, বা এই খাবারের একটা কভার দেওয়া আছে, কভার মানে হচ্ছে একটা ঢাকনা, অর্থাৎ যেটাকে আমরা শার্ট বা জামা বলি, তাই না, কভার। আর ডিসকভার এর আগে দেখেন, এগুলো শিখাবো, এর আগে যুক্ত হয়েছে DIS, ডিস যোগ কভার। যেমন আমরা সন্ধি পড়েছিলাম, সন্ধি সমাস কারক, তো ওখানে ছিল যেমন বিদ্যা যোগ আলয়, বিদ্যালয়। তো এখানেও কিন্তু মূল শব্দটা হচ্ছে কভার, মূল শব্দটা হচ্ছে এতটুকু, কভার। কভার মানে হচ্ছে ঢাকনা, কভার মানে হচ্ছে একটা ঢাকনা, উপরের একটা কভার। যেমন আমরা বলি না যে, মনে করেন আপনি একটা মোটর বাইক কিনছেন, হ্যাঁ, আপনি একটা মোটর বাইক কিনছেন, তো এই বাইকের একটা কভার কিনে নিয়ে আসলেন, যে রাতে বাইকটা ঢেকে রাখবেন, এটা হচ্ছে কভার। তো ডিস কভার এর অর্থ হচ্ছে কি নতুন কোনো কিছু আবিষ্কার করা। আর যেটা বললেন ডিসকভারি, এটা দেখবেন একটা চ্যানেলের নাম রয়েছে ডিশ লাইনে,
ইউটিউবে একটা বা অ্যানিমাল এসে মানে ডিসকভারি চ্যানেলে, যে বেয়ার গ্রিলস নামে একজন ব্যক্তি আছে, বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, তার একটা চ্যানেলের নাম হচ্ছে, টিভি চ্যানেলের নাম হচ্ছে ডিসকভারি। হ্যাঁ হ্যাঁ, সেই ছোটবেলায় আমিও দেখছিলাম, বুঝছেন, মনে পড়ছে। দেখছেন ওইটা, ওই চ্যানেলটার নাম হচ্ছে ডিসকভারি, অর্থাৎ ডিসকভারি শব্দের অর্থ হচ্ছে নতুন কোনো কিছু যারা আবিষ্কার করে বেড়ায়, ডিসকভারি। আর ডিসকভার এটা হচ্ছে নতুন কোনো কিছু আবিষ্কার করা, এটা হচ্ছে ভার্ব। আমি পার্টস অফ স্পিচ পড়াবো আজকে থেকেই শুরু করব। পার্টস অফ স্পিচ খুব ভালোভাবে আমাদের চিনতে হবে। যেমন কভার মানে ঢাকনা দেওয়া, বা হুম, নতুন কোনো কিছু আবিষ্কার করা। হ্যাঁ, কিন্তু এখানে একটা কথা আছে, ইনভেন্ট শব্দের অর্থ হচ্ছে নতুন কোনো কিছু আবিষ্কার করা, ইনভেন্ট। আবার ডিসকভার শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু আবিষ্কার করা, কিন্তু এখানে একটা কথা রয়েছে। ইনভেন্ট হচ্ছে কি, পৃথিবীতে যা আগে কখনো কেউ দেখেনি, পৃথিবীতে আগে কখনো ছিল না, এরকম একটা জিনিস আবিষ্কার করাকে বলা হয় ইনভেন্ট। যেমন মোবাইল ফোন, মোবাইলটা কিন্তু মনে করেন 1979 সালে প্রথম আমেরিকার এক বিজ্ঞানী, ওনার নাম হচ্ছে মার্টিন কুপার, উনি কিন্তু এই মোবাইল ফোন আবিষ্কার করেন। তার আগে কিন্তু তারের সংযোগ ছিল, যেটাকে বলা হয় হচ্ছে টেলিফোন লাইন, ল্যান্ড ফোন। দেখবেন তারের মাধ্যমে আগের কালে ঢাকা শহরে, খুলনা শহরে, শহর অঞ্চলে ল্যান্ড ফোন, যেটাকে গ্রামোফোন বলা হয়, টেলিফোন, হ্যাঁ, টেলিগ্রাফ, এগুলো আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার গ্রাহাম বেল। তারপর মনে করেন এই যে মোবাইল ফোন, টিভি, ছাপাখানা, অনেক কিছু। তো পৃথিবীতে যা কিছু আগে ছিল না, নতুন করে যদি কোনো বিজ্ঞানী আবিষ্কার করে, এই আবিষ্কারটাকে বলা হয় ইনভেন্ট। কিন্তু যা কিছু আছে, মনে করেন একটা বনের ভিতরে, অ্যামাজন বনের ভিতরে এক প্রকার ফল আছে, যে ফলটা কিন্তু অলরেডি জঙ্গলের ভিতরে আছে, অ্যামাজন জঙ্গলে, আফ্রিকায়, হ্যাঁ। তো এইটা কিন্তু আপনি জানেন না, আমিও জানি না, কিন্তু একজন ভ্রমণ পিপাসু লোক, সে বনের ভিতরে ঘুরতে গেল, গিয়ে হঠাৎ করে দেখলো যে একটা ফল গাছ, এবং সেই ফলটা খেয়ে দেখলো যে খুব চমৎকার, আম কাঁঠালের থেকেও ভালো, লিচু এর থেকেও ভালো। এইবার ও কিন্তু এটা মানুষের সামনে নিয়ে আসলো যে আমি নতুন একটা ফলের সন্ধান পেয়েছি। এই যে ওই জিনিসটা কিন্তু আগে থেকেই ওখানে ছিল, কিন্তু মানুষ জানতো না। এই ধরনের আবিষ্কারকে বলে হচ্ছে ডিসকভার। কি বলা হয়? ডিসকভার। অর্থাৎ এটা হচ্ছে কভার ছিল, কিন্তু কভারটা সে আলগা করে দিল, মানে এটা কভারটা উন্মোচন করে দিল, এই ধরনের আবিষ্কারকে ডিসকভার। যেমন 1492 সালে কলম্বাস নামের একজন অস্ট্রেলিয়ার ভ্রমণ পিপাসু লোক, ট্রাভেলার, উনি কিন্তু 1492 সালে ক্যাপ্টেন কুক, হ্যাঁ, আমাদের 8 9-এ দেখবেন ইংলিশে একটা প্যাসেজ ছিল ক্যাপ্টেন কুক। তো উনি কিন্তু ওই নৌকা নিয়ে ভাসতে ভাসতে নতুন একটা দ্বীপ আবিষ্কার করলো 1492 সালে। এটার নাম দিয়েছিল হচ্ছে আমেরিকা। এই জন্য বলা হয় কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, অর্থাৎ আমেরিকা রাজ্যটা ওখানে আগে থেকেই ছিল, কিন্তু ওখানে জনমানব ছিল না, শুধু একটা দ্বীপ পড়েছিল। তো উনিও এটা আবিষ্কার করে মানুষের সামনে তুলে ধরলো যে এখানে হয়তো মানুষ যদি থাকতে চায়, বসবাসের উপযোগী। সেই সময় থেকে কিন্তু আমেরিকা নামক ওই দেশের প্রচলন শুরু হলো। এর আগে থেকেই কিন্তু ওখানে ছিল, ওটা ঈশ্বর প্রদত্ত। তো এইভাবে মনে রাখবেন যে নতুন কোনো জিনিস আবিষ্কার। হুম হুম হুম। হ্যাঁ হ্যাঁ। হুম হুম হুম। হুম 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 হুম। ইনভেন্ট, ইনভেন্ট বল, ইনভেন্ট, হ্যাঁ। INVENT, এগুলো মনে রাখবেন, এগুলো অনেক কাজে দিবে, হ্যাঁ? পরবর্তীতে যখন কাউকে যদি পড়ান, এগুলো খুব, এগুলো মানে মনে রাখতে হয়। তো এটা হচ্ছে দুইটা, দুই রকম, ডিসকভার আর ইনভেন্ট। আচ্ছা, তো দেখেন, শি উইল ডিসকভার দ্য ওয়ার্ক। হ্যাঁ হ্যাঁ, আমি যে কোনো জিনিস এইভাবেই আর কি ভেঙে 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 বুঝাই দেয়। দেখেন অনেক টিচাররা কিন্তু এভাবে বুঝাতে চায় না। দেখেন আমি একটা জিনিস এভাবে যদি এটা না বুঝাতাম, আমি যদি শুধু এইটুক বলে চলে যেতাম যে ডিসকভার মানে কোনো জিনিস আবিষ্কার করা, তাহলে কিন্তু ভিতরের জিনিসটা আপনি বুঝতে পারলেন না। অনেক টিচাররা কি করে এইভাবে। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অবশ্যই অবশ্যই, আপনি আপনি থাকবেন, আমি আপনার সঙ্গে মানে শিখাতে চাই ল্যাঙ্গুয়েজটা আপনাকে, এটা একটা সম্পদ হিসাবে থাকবে। এবং আমি প্রত্যেকটা ব্যাচে এভাবে আমি পরিশ্রম করে পড়িয়ে থাকি। যাই হোক, আপনার জন্য শুভকামনা। তো এখানে বলা হচ্ছে শি উইল ডিসকভার দ্য ওয়ার্ক। তারপর বলা হচ্ছে দে শুড ডু দা পিকচার, হ্যাঁ, দে শুড তাদের উচিত, শুড মানে উচিত, দে শুড ডু দা, ডু না, এখানে আপনি দিতে পারেন দে শুড ড্র, DRAW, দে শুড ড্র এ পিকচার, অর্থাৎ তাদের একটা ছবি আঁকা উচিত। শুড মানে হচ্ছে আমরা উপরে পড়েছি উচিত, হ্যাঁ। আচ্ছা, ইট উইল ড্র এ মুভি, এর একটা, ইট মানে ইহা, ইহার একটা মুভি আঁকা উচিত, বা স বা ওয়াস যাই দেন,
রানা একজনের নাম, রানা উড, হ্যাঁ রানার উচিত ছিল, বা রানা উড অস এ কার, অস না, এখানে বাই দিলে ভালো হয়, রানা উড, বি ইউ ওয়াই, উড মানে হচ্ছে রানা একটা গাড়ি কিনবে, হ্যাঁ উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড। তারপর এখানে ইউজ টু দেওয়া যায়, ইউজ টু হচ্ছে অতীতকালে নিয়মিত অভ্যাস। তো যাই হোক, আমরা একটা চার্ট দেখলাম, এটার ব্যবহারগুলো আমরা নিচে আরো পাবো, যেমন এখানে দেখেন লিখেছি কয়েকটা ব্যবহার দিয়েছে, এগুলো একটু পড়েন তো, এই ব্যবহারগুলো একটু ইংলিশ এবং বাংলা, হ্যাঁ। হুম। হ্যাঁ, আমি ইংরেজিতে কথা বলতে পারি, স্পিক মানে কথা বলো। হুম। 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 হ্যাঁ, বাংলাটা পড়তে হবে, দেখেন বাংলাটা পড়েন, আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারতাম। হুম। 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 কথা বলতে পারি, হুম। I could speak English, আমি কথা বলতে পারতাম, হুম। English, হুম। বলতেও পারি, হুম, মে মানে I shall, সম্ভাবনা। হুম, মে মানে সম্ভাবনা, তারপর আই শ্যাল। I speak English, আমি কথা বলবো, হুম। I should speak English, আমি ইংরেজিতে কথা বলা উচিত, হুম। I would speak English, আমি ইংরেজিতে কথা বলতাম। হুম। কি হলো? আই উড স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতাম, দেখেছেন? তাহলে এখানে উড মানে হচ্ছে একটা অতীত ভাব প্রকাশ করতেছে, যে আপনি বলছেন যে স্যার আমি যখন ওখানে থাকতাম তখন আমি ইংরেজিতে কথা বলতাম, তারপরে বললেন যে স্যার আমি ইংরেজিতে কথা বলতে পারি। তারপর বলা হচ্ছে এখানে ক্যান মানে হচ্ছে পারা, ক্যান মানে কি হবে? ক্যান মানে হচ্ছে পারা। প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা একটা এক্সাম্পল দিয়েছি, দেখেন আমি ইংরেজিতে কথা বলতে পারি, আই ক্যান। আমি ইংরেজিতে কথা বলতে পারতাম, ক্যানের পরিবর্তে তখন কুড ব্যবহার করেছি, তখন কি ব্যবহার করেছি? কুড, হ্যাঁ। আমি ইংরেজিতে কথা বলতে পারতাম, আমি ইংরেজিতে কথা বলতেও পারি, আই মে স্পিক ইংলিশ, মে মানে হচ্ছে সম্ভাবনা। আমি ইংরেজিতে কথা বলবো, আই শ্যাল স্পিক ইংলিশ, কি হবে বলেন? আই শ্যাল স্পিক ইংলিশ, হ্যাঁ। আমি ইংরেজিতে কথা বলবো, আমার ইংরেজিতে কথা বলা উচিত। হুম। অবশ্যই এটা আপনি এইভাবে বলতে পারেন, আই উইল স্পিক ইন ইংলিশ। উইলটা ওই যে টেন্স শিখিয়েছিলাম, শ্যাল উইলের ব্যবহার করা হয় ফিউচার টেন্সে, যেমন আমি ভাত খাবো, আই শ্যাল ইট রাইস, আমি ঢাকায় যাব, আই শ্যাল গো টু ঢাকা। এখানে আপনি দেখেন এই যে কথা, হ্যাঁ কথা বলবো, আই শ্যাল স্পিক ইংলিশ, এই দেখেন সেই শ্যালের ব্যবহার করেছি, আই শ্যাল স্পিক ইংলিশ, হ্যাঁ। তো এই শ্যালটাও কিন্তু এই মডাল অক্সিলারি ভার্বের ভিতরে পড়ে, দেখেন এখানে এই যে শ্যালের ব্যবহার করেছে, এই যে শ্যাল, হ্যাঁ। এটা মডাল অক্সিলারি ভার্বটা হচ্ছে এই এইগুলার ব্যবহার, হ্যাঁ। আই শ্যাল স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলবো, আমি ইংরেজিতে, আমার ইংরেজিতে কথা বলা উচিত, শুড মানে হচ্ছে উচিত, তাহলে কি হবে? আই শুড স্পিক ইংলিশ, হ্যাঁ। আমি ইংরেজিতে কথা বলতাম, আই উড স্পিক ইংলিশ। এর পরের গুলো একটু পড়েন তো, আই মাস্ট ইংলিশ, এইটা পড়তে হবে, মানে মেইনলি আপনাকে ফোকাস করতে হবে এইটার উপরে, যে মডাল ভার্ব এখানে কোনটা। এই বাক্যে মডাল ভার্ব হচ্ছে মাস্ট, আই মাস্ট স্পিক ইংলিশ, আমি অবশ্যই ইংরেজিতে কথা বলবো, হ্যাঁ। তারপর হি ক্যান ডু দা ওয়ার্ক, সে কাজটা করতে পারে, হি ক্যান ডু দা ওয়ার্ক, সে কাজটা করতে পারে। সে শৈশবে নদীতে সাঁতার কাটতো। হুম। এখানে মডাল ভার্ব হচ্ছে ক্যান, উপরের বাক্যটা হচ্ছে মাস্ট, হ্যাঁ। তারপর দেখেন এখানে মডাল ভার্ব হচ্ছে ইউজড টু, এটাই হচ্ছে মডাল ভার্ব। ইউজ টু মানে কি? অতীতকালে, অতীতকালে যখন কোনো নিয়মিত অভ্যাস বোঝায় তখন আমরা ইউজড টু ব্যবহার করব। কি বললাম? অতীতকালে যখন নিয়মিত অভ্যাস বোঝায়, কেমন? আমি প্রতিদিন একটি ডিম খেতাম, আমি প্রতিদিন আমার ছোটবেলায় নদীতে সাঁতার কাটতাম। হ্যাঁ, আপনি মনে করেন দেশে আসলেন, এসে আমাকে বলছেন স্যার আমি যখন হংকং এ থাকতাম তখন প্রতিদিন বিকেল বেলা আমি ঘুরতে বের হতাম। অর্থাৎ অতীতকালের যে নিয়মিত অভ্যাস ছিল, এইটা হলে আমরা সাবজেক্টের পরে ইউজ টু ব্যবহার করব, ইউএসইডি, ইউজ টু। যেমন হি ইউজ টু সুইম ইন দ্য রিভার ইন হিজ বয়হুড, সে শৈশবে নদীতে সাঁতার কাটতো, অর্থাৎ ছোটবেলায় কাটতো, এখন আর কাটে না, এখন সে মনে করেন ঢাকায় থাকে, চাকরি করে। তো সে বলছে যে তার ছেলেমেয়ের সামনে গল্প করছে যে জানো, আমি তোমাদের বয়সে আমাদের গ্রামের পাশে একটা নদী আছে, নদীতে প্রতিদিন গোসল করতে যাইতাম, আর সেখানে আমি সাঁতার কাটতাম, সাঁতার কাটতাম। অর্থাৎ অতীতকালের কোনো নিয়মিত অভ্যাস ছিল এমনটি বুঝাইলে সাবজেক্টের পরে ইউজ টু ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে বলেন? সাবজেক্টের পরে ইউজ টু, হ্যাঁ। মাদার ইউজ টু রিসাইট হোলি কুরআন এভরিডে, দেখেন মাদার ইউজ টু রিসাইড হোলি কুরআন এভরিডে, মা প্রত্যেকদিন কোরআন পাঠ করতেন, মনে করেন এখন সে সময় পায় না, এখন করে না, হ্যাঁ। তাহলে এখানে মাদার হচ্ছে সাবজেক্ট, এরপরে ইউজ টু ব্যবহার করতে হবে। দেখেন এই বাক্যগুলো,
রিসাইট মানে হচ্ছে আবৃত্তি করা, মানে যেটাকে রিড বলে, রিড মানে পড়া, আর কোনো কিছু আবৃত্তি করা, সুরে সুরে পড়া, যেমন আমরা পবিত্র কোরআন শরীফ অনেক সময় সুরে সুরে তেলাওয়াত করি, তাই না? মাদ্রাসায়, মসজিদে, এটাকে রিসাইট বলে। যেমন আমাদের গীতা পাঠ করা। রিসাইট মানে হচ্ছে কোনো কিছু আবৃত্তি করা। হ্যাঁ, রিসাইট অবশ্যই রিসাইট হবে। যেমন আমি আপনাকে যদি বলি, মনে করেন আমি জানলাম যে আপনি খুব ভালো কবিতা আবৃত্তি করেন, আমি বললাম যে প্লিজ আজকে আমাকে একটা কবিতা আবৃত্তি করে শোনান, তাহলে এখানে রিসাইট, রিসাইট মানে হচ্ছে আবৃত্তি করা, রিসাইট আ পোয়েম। হ্যাঁ, রিসাইট মানে হচ্ছে পোয়েম। তো বলা হচ্ছে মা প্রত্যহ কোরআন পাঠ করতেন, মাদার ইউজ টু রিসাইট দা হোলি কোরআন এভরিডে। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে এই ব্যবহার। আচ্ছা, তারপর দেখেন এখানে আরো ব্যবহার রয়েছে। আমরা একটু আগে দেখে এসেছি সবগুলা ভার্বের পজিটিভ বা অ্যাফার্মেটিভ। যেমন এই যে দেখেন এখানে আমরা নেগেটিভ শিখবো। আই, এখানে একটা সাবজেক্ট নিলাম, কি বলেন তো? এখানে একটা সাবজেক্ট নিলাম প্রথমে, আই। আই মানে হচ্ছে আমি। আগে ছিল, আমরা একটু আগে বক্সে দেখে এসেছি ক্যান, আর এখানে দেখেন ক্যান নট লিখেছি, শর্ট ফর্মে লিখেছি ক্যান্ট। কি লিখেছি? ক্যান্ট। CAN, তারপর অ্যাপোস্ট্রফি, তারপর টি, ক্যান্ট। হ্যাঁ, আই ক্যান্ট স্পিক ইংলিশ, এর অর্থ হচ্ছে আমি ইংরেজি বলতে পারি না। আর আগের বাক্যে এই বক্সে কি ছিল? আই ক্যান স্পিক। এই দেখেন আই ক্যান, এখানে কি ছিল? ক্যান। অর্থাৎ এই বক্সের মাধ্যমে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য অ্যাফার্মেটিভ করেছি, এখন প্রত্যেকটা বাক্য নেগেটিভ করব। দেখেন, আই ক্যান্ট স্পিক ইংলিশ। হ্যাঁ, আমি ইংরেজিতে কথা বলতে পারি না। উই কুডেন্ট রাইট এ লেটার, আমরা একটা চিঠি লিখতে পারতাম না। কুডকে এখানে নট করেছি, কুডেন্ট। ইউ শুডেন্ট ড্র এ পিকচার, এই দেখেন ইউ শুডেন্ট ড্র এ পিকচার, এর অর্থ হচ্ছে তোমার একটা ছবি আঁকা উচিত নয়। শুডেন্ট, হ্যাঁ, ইউ শুডেন্ট ড্র এ পিকচার, আগে ছিল ইউ শুড ড্র এ পিকচার। আর এই বক্সের মাধ্যমে প্রত্যেকটা বাক্য আমরা নেগেটিভ করা শিখতেছি। তারপরে দেখেন এখানে যদি বলি, এই যে রানা, রানা দিয়ে যদি বলি, তাহলে এর সোজা ভার্ব রয়েছে কি? মাস্ট নট কে বলা হয় মাসেন্ট। দেখেন, MUSNT, রানা মাসেন্ট ড্রাইভ এ কার। অর্থাৎ এই বাক্যটা যদি এভাবে বলতাম, রানা মাস্ট ড্রাইভ এ কার, এর অর্থ দাঁড়াইতো রানা অবশ্যই একটা গাড়ি চালাবে। আর মাসেন্ট মানে হচ্ছে অবশ্যই চালাবে না। রানা মাসেন্ট ড্রাইভ এ কার, রানা অবশ্যই একটা গাড়ি চালাবে না। কি বললাম? রানা মাসেন্ট ড্রাইভ এ কার, রানা অবশ্যই একটা গাড়ি বলেন। হুম। হুম, অবশ্যই অবশ্যই, এটা আমি বলি, এটা হচ্ছে মাস্ট। হ্যাঁ, MUST। আর মাস্ট নট, যেমন আমি একটু লিখে দেখাই, জাস্ট এখানে লিখি, লিখলাম MUST, মাস্ট। হ্যাঁ, আর তারপরে লিখতে হবে NOT, এইভাবে লেখা যায়, এটা হচ্ছে লং ফর্ম বলে, বড় ফর্ম। মাস্ট নট, হ্যাঁ, মাস্ট নট। তো এইটা আমি যখন শর্ট ফর্মে লিখি, তখন কিন্তু আমাকে এভাবে লিখতে হয়। শর্ট ফর্মে লেখার সময় MUST। জাস্ট একটু বড় করি। হ্যাঁ, বলছি বলছি। হ্যাঁ, দেখেন তো, MUST আমার মূল শব্দ কিন্তু এতটুকু, MUST, এটা হচ্ছে আমার মূল শব্দ, মাস্ট। আর দেখেন নট বানানটা হচ্ছে NOT, তিনটা বর্ণ এখানে আছে, NOT। তো এই যখন শর্ট ফর্মে লিখবো, তখন এই মাঝখানের ওটা আমি আর লিখলাম না, ও এর পরিবর্তে উপরে কমা দিলাম। এই কমাটাকে বলা হয় ইলেক বা লোপ চিহ্ন। ইলেক বা লোপ, একটা অক্ষর এখান থেকে, একটা লেটার বা বর্ণ এখান থেকে আমি হাওয়া করে দিয়েছি, গুম করে দিয়েছি। এই জন্য এখানে আমি একটা ইলেক বা লোপ চিহ্ন দিয়েছি। ইংরেজিতে এটাকে বলে অ্যাপোস্ট্রফি, এটাকে অ্যাপোস্ট্রফি বলে। আর এখানে এই কমাটার অর্থ হচ্ছে ইলেক বা লোপ চিহ্ন, বাংলা ব্যাকরণ অনুসারে লোপ চিহ্ন বলা হয়। এখানে বুঝাতে চাচ্ছি যে এখানে হ্যাঁ, লয়কার প, লোপ। হুম হুম হুম। আ- হ্যাঁ, অর্থাৎ লোপ পেয়েছে, যেটা মানে কমে গেছে, একটা শব্দ এখান থেকে কমে গেছে। এই জন্য এটাকে বলা হচ্ছে ইলেক বা লোপ চিহ্ন। মাস্ট নট কে বলা হচ্ছে মাসেন্ট। রানা মাসেন্ট ড্রাইভ এ কার, কি বলবো? রানা মাসেন্ট ড্রাইভ এ কার। রানার অবশ্যই একটা গাড়ি চালানো উচিত নয়। তো আমরা দেখেন এখানে সবগুলোর একটু নেগেটিভ পড়বো, পড়েন তো। আই ক্যান নট, আই ক্যান্ট রাইট এ লেটার, আই কুডেন্ট রাইট এ লেটার, আই শুডেন্ট রাইট এ লেটার। হ্যাঁ, বাংলা সহ এখান থেকে একটু পড়তে হবে কি কি আছে। ওকে, স্টার্ট নাও। হুম।
তুমি ছবি আঁকতে না, তাই না? আচ্ছা, তাহলে এই যে শব্দগুলো, এই যে বাক্যগুলো আমরা এখানে পড়লাম, এখানে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে আমরা উপরের বাক্যগুলোতে অ্যাফার্মেটিভ শিখে এসেছি। আমরা ওখানে অ্যাফার্মেটিভ হ্যাঁ বোধক শিখেছি, এখানে প্রত্যেকটা বাক্য না বোধক। আই ক্যান্ট রাইট এ লেটার, এটাও লং ফর্মে বলা যায়, আই ক্যান নট রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখতে পারি না। আই কুড নট রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখতে পারতাম না। আই শুড নট রাইট এ লেটার, আমার একটা চিঠি লেখা উচিত না। তাহলে এখানে শুড কে বলা হচ্ছে শুড নট, কুড কে বলা হচ্ছে কুড নট, ক্যান কে বলা হচ্ছে ক্যান নট। ক্যান কে বলা হচ্ছে কি বলেন? ক্যান নট। তো এইভাবে বাক্যগুলো আমরা নেগেটিভ করেছি। এইবার দেখেন, আমরা কিন্তু একটা সিকুয়েন্স অনুসারে এগোচ্ছি। প্রথমে আমরা শিখেছি অ্যাফার্মেটিভ, কেবল আমরা শিখলাম নেগেটিভ, আর এখন আমরা শিখবো ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক। কি শিখবো বলেন? প্রশ্নবোধক। হুম, আমরা একটু প্রশ্নবোধক শিখবো। প্রশ্নবোধক করাটা খুবই সহজ। যেমন প্রথমের দিকে কি ছিল? সাবজেক্ট ছিল আই প্রথম বক্সে। দেখেন এখানে প্রথমে কিন্তু ওই মডাল ভার্বটা চলে এসেছে, সাবজেক্টের জায়গায় মডাল ভার্বটা চলে এসেছে। যেমন ক্যান আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলতে পারি? উড উই ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, আমরা কি বিষয়টা নিয়ে আলোচনা করতে পারতাম? উড ইউ সুইম ইন দ্য রিভার, তুমি কি নদীতে সাঁতার কাটবে? মে হি রাইট এ পিকচার, সে কি একটা ছবি আঁকবে? শুড দে স্পিক ইংলিশ, তাদের কি ইংরেজিতে কথা বলা উচিত? অর্থাৎ এখানে বাক্যগুলা এমন ভাবে বলতে হবে যে শেষে একটা দেখেন এই যে জিজ্ঞাসাবোধক চিহ্ন বসাতে হবে। একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন বসবে, এটাকে বলে নোট অফ ইন্টারোগেশন। হ্যাঁ, একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন। আর বাক্যগুলো তৈরি করা খুবই সহজ। আগে দেখে এসেছি যেমন প্রথমে সাবজেক্ট বা কর্তা ছিল, প্রথম বক্সে ছিল আই ক্যান প্লে ফুটবল। আর এখানে ওই সেই আইটা দেখেন একটু দ্বিতীয় বক্সে, আইটা কিন্তু আমি সেকেন্ড বক্সে দিয়েছি, এই যে এখানে দেখেন ক্যান আই। হ্যাঁ, ক্যান আই প্লে ফুটবল। অর্থাৎ মনে রাখবেন মডাল ভার্ব গুলা সবার প্রথমে বসালে বাক্যগুলো প্রশ্নবোধক হয়ে যায়। কি বললাম? মডাল ভার্ব গুলা সবার প্রথমে বসালে বাক্যগুলো প্রশ্নবোধক হয়ে যায়। হ্যাঁ, ক্যান আই প্লে ফুটবল। আচ্ছা, যেমন শুড মানে হচ্ছে উচিত। হ্যাঁ, তাহলে যদি বলা হয়, একটা বাক্য করেছিলাম প্রথম বক্সে যে দে শুড স্পিক ইংলিশ, তাদের ইংরেজিতে কথা বলা উচিত। এটা যদি বলি শুড দে স্পিক ইন ইংলিশ, তাদের কি ইংরেজিতে কথা বলা উচিত? তাহলে এখানে কিসের ব্যবহার হবে বলেন? শুড। শুড দে স্পিক ইন ইংলিশ, তাদের কি ইংরেজিতে কথা বলা উচিত? এখানে শুডের ব্যবহার করতে হবে। তো দেখেন এখানে কয়েকটা এক্সাম্পল দিয়েছি, এইগুলো একটু পড়তে হবে। স্টার্ট নাও। কুড উই স্পিক ইন ইংলিশ, আমরা কি ইংরেজিতে? হুম 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 ইট। হ্যাঁ, তুমি কি এটা খুলতে সাহস পাও? ডেয়ার মানে সাহস করা, ডেয়ার মনে রাখবেন। হুম সাহস করা। হুম হ্যাঁ, সাঁতার কাটতে পারো? হুম মে মে আই টক ইট, হুম আমি কি এটা নিতে পারি? টেক টেক মানে, ইট। টেক মানে হচ্ছে নেওয়া বা লওয়া। মে আই টেক ইট, মনে করেন আপনি আর আমি এক জায়গায় বসে আছি, এখন আপনার লিখতে লিখতে কলমের কালি ফুরায় গেল, আপনি বলছেন যে মে আই টেক ইউর পেন, মে আই টেক ইউর পেন, আমি কি তোমার কলমটা নিতে পারি? আমি কি আপনার কলমটা নিতে পারি? আমি বললাম ইয়েস ইউ মে টেক মাই পেন। তাহলে এখানে মে মানে হচ্ছে সম্ভাবনা, যে আমি কি আপনার কলমটা নিতে পারি, ব্যবহার করতে পারি, সম্ভাবনা আছে, তখন মে এর ব্যবহার করতে হবে, মে আই টেক ইউর পেন। তাহলে এটা হচ্ছে হুম হুম না, এখানে সম্ভাবনা কি, মনে করেন সম্ভাবনা এই অর্থে যে আপনি কলমটা চাচ্ছেন, এখন আপনি মনে মনে ভাবতেছেন যে স্যার হয়তো কলমটা দিতেও পারে নাও পারে, সম্ভাবনা রয়েছে, এই জন্য এখানে মে ব্যবহার করা হচ্ছে, মে আই টেক ইউর পেন। এবং আরো একটা ব্যবহার হচ্ছে কি, যে ভদ্রভাবে কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করতে গেলে মে ব্যবহার করা হয়। মে ইউ টেক টি, তুমি কি কফি চা খাবে? মে ইউ টেক কফি। মে আই টেক ইট, মে আই টেক ইউর পেন। অর্থাৎ এখানে ভদ্রভাবে প্রশ্ন করার জন্য যে আপনি কি এটা খাবেন, আপনি কি যাবেন, আপনি কি আপনার কলমটা দিবেন, এইসব ক্ষেত্রে মে এর ব্যবহার করতে হয়। আচ্ছা, এরপর দেখেন আমরা দুইটা ব্যবহার দেখব, সেই দুইটা ব্যবহার কি কি এটা একটু দেখি। একটা হচ্ছে ক্যান আর একটা হচ্ছে কুড। হ্যাঁ, ক্যান মানে হচ্ছে ক্যান এবং কুড ক্রিয়া দুইটোই ইংরেজি ভাষায় গুরুত্বপূর্ণ মডাল অক্সিলারি ভার্বের, এগুলোর ক্ষমতা, সম্ভাবনা, অনুমতি, অনুরোধ প্রকাশ করতে ব্যবহার করা হয়। এগুলো অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। সেই ক্ষেত্রগুলো কি কি? সেই ক্ষেত্রগুলো হচ্ছে
মে এবং কুড, ক্যান এবং কুড, আমি দুইটা নিয়ে আলোচনা করছি। তো এগুলো হচ্ছে সম্ভাবনা, অনুমতি বা অনুরোধ প্রকাশ করতে ব্যবহার করা হয়। যেমন এগুলো হচ্ছে কি বলছে, সম্ভাবনা, অনুমতি, অনুরোধ প্রকাশ করতে ব্যবহার করা হয়। যেমন ক্ষমতা প্রকাশ করতে ক্যান ব্যবহার করা হয়, ক্ষমতা। যেমন যদি বলি আমি সাঁতার কাটতে পারি, মনে করেন আপনি সাঁতার কাটার উপরে ট্রেনিং নিয়েছেন, আপনি অবশ্যই সাঁতার কাটতে পারেন, আপনার একটা ক্ষমতা রয়েছে, শারীরিক সক্ষমতা, আপনি বলছেন যে স্যার আমি নদীতে সাঁতার কাটতে পারি, তার মানে কি এই কাজটা আপনার পূর্ব থেকে শেখা আছে, আগে থেকে আপনি শিখেছেন, আপনার ক্ষমতা, বলছেন যে আই ক্যান সুইম, আই ক্যান সুইম ইন দ্য রিভার। হ্যাঁ, পাখিরা আকাশে উড়তে পারে, বার্ডস ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা উড়তে পারে, বার্ডস ক্যান ফ্লাই, পাখিরা কিন্তু আসলে সত্যিই উড়তে পারে। তো এটা হচ্ছে তাদের একটা ক্ষমতা, তো এই ক্ষমতা বোঝাতে ক্যানের ব্যবহার করা হয়। দেখেন প্রথম লাইনটা, কোনো কিছু করতে পারে বা তাদের সামর্থ্য প্রকাশ করতে ক্যানের ব্যবহার করা হয়। তাদের কি প্রকাশ করতে বলেন, সামর্থ্য প্রকাশ করতে ক্যানের ব্যবহার করা হয়। পাখি উড়তে পারে, বার্ডস ক্যান ফ্লাই। সম্ভাবনা প্রকাশে বর্তমান বা সাধারণ কোনো কিছু সম্ভব কিনা বোঝাতে ক্যান ব্যবহার করা হয়, সম্ভব কিনা। যেমন ডিসেম্বর মাসে ঠান্ডা হতে পারে, বাংলাদেশে নভেম্বর ডিসেম্বরে, বিশেষ করে আপনাদের এলাকায় দেখবেন পঞ্চগড়ে প্রচুর শীত পড়ে শীতের সময়, জানুয়ারিতে। তো বলা হচ্ছে যে ডিসেম্বরে ঠান্ডা হতে পারে, ইট ক্যান বি কোল্ড ইন ডিসেম্বর। এই যে কোনো কিছু সম্ভব হতে পারে, ডিসেম্বর মাস এখনো এসে পারেনি, তো আপনি বলছেন যে স্যার এবার ডিসেম্বর মাসে অনেক ঠান্ডা পড়তে পারে, কি হবে, ইট ক্যান বি কোল্ড ইন ডিসেম্বর। ধূমপান ক্যান্সার হতে পারে, ধূমপানের কারণে ক্যান্সার হতে পারে, স্মোকিং ক্যান কজেস ক্যান্সার। দেখবেন সিগারেটের প্যাকেটের গায়ে এটা লেখা থাকে, স্মোকিং ক্যান কজেস ক্যান্সার। ক্যান মানে এখানে সম্ভাবনা, যে ধূমপান, কজেস। কজেস মানে ঘটায়, মানে হতে পারে। মানে এখানে কজ মানে হচ্ছে কোনো কারণ, ধূমপানের কারণে ক্যান্সার হতে পারে, কজ মানে হচ্ছে কারণ। বিকজ আমরা বলি না যে ইউ শুড ইট রাইস বিকজ ইউ ক্যান গেট এনার্জি ফ্রম ইট, কজ মানে হচ্ছে কারণ, ধূমপানের কারণে। তো বলা হচ্ছে স্মোকিং ক্যান কজেস ক্যান্সার। ডিসেম্বর মাসে ঠান্ডা হতে পারে, ইট ক্যান বি কোল্ড ইন ডিসেম্বর। তো বলা হচ্ছে কোনো কিছু সম্ভব কিনা এমন বোঝাতে ক্যান ব্যবহার করা হয়। এখন দেখেন আমি শুধু এইভাবে পড়িয়ে চলে গেলাম, আপনি শুনলেন বুঝলেন, এটা করা যাবে না, কি করতে হবে, এই যে আমি একটা বাক্য বললাম ডিসেম্বর মাসে ঠান্ডা হতে পারে, ইট ক্যান বি কোল্ড ইন ডিসেম্বর, এখান থেকে আপনাকে ক্যান ব্যবহার করে আরো অনেকগুলো বাক্য বলতে হবে। যেমন আপনি বলতে পারেন যে যদি বেশি বৃষ্টিতে ভেজো তাহলে তোমার জ্বর হতে পারে, যদি তুমি বেশি খাও তাহলে তুমি মোটা হয়ে যেতে পারো, তুমি যদি বেশি চিন্তা করো তাহলে তুমি দুর্বল হয়ে যেতে পারো। এইভাবে কিন্তু আমাদেরকে ক্যান দিয়ে, তারপরে এই যে যে ভার্বগুলো এগুলো দিয়ে বাক্য রচনা তৈরি করতে হবে। অর্থাৎ প্র্যাকটিক্যালি আপনার মুখে কথাটা আনতে হবে। আপনি যেমন দুইটা ভাষা অলরেডি পারেন, বাংলা এবং ক্যান্থনিজ, ইংরেজিটা এভাবে আপনাকে চর্চা করতে হবে। ইউ শুড স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ফ্লুয়েন্টলি এট ফার্স্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইউর ইউ মাই সেলফ, ইউ সেলফ, হিমসেলফ। যেমন এখানে যদি বলা হয় যে আপনি ইংরেজি বলবেন, আপনি কোনো পার্টনার পাচ্ছেন না, কিভাবে বলবেন, আপনি নিজের সঙ্গে নিজে কথা বলবেন, নিজেকে নিজে প্রশ্ন করবেন, নিজেকে নিজে উত্তর দিবেন, টিচারের সঙ্গে করতে হবে, আপনার যদি কোনো ফ্রেন্ড থেকে থাকে তার সঙ্গে করতে হবে, আপনার ফ্যামিলি মেম্বার যদি কেউ থেকে থাকে। অর্থাৎ ল্যাঙ্গুয়েজটা একটা শেখার সব থেকে ভালো পন্থা হচ্ছে এটা মুখে আনতে হবে। সব সময় যেমন আপনার মুখে বাংলা বা ক্যান্থনিজ থাকে, ইংলিশটাও আপনার মুখে রাখতে হবে। তবেই কিন্তু ল্যাঙ্গুয়েজটা শেখা যাবে। এটা এমন জিনিস না যে দেখবেন অনেক সময় আমরা শাড়ি কাপড় বা কোনো আমাদের ড্রেস বাজার থেকে কিনে নিয়ে আসলাম, পছন্দ না হলে আমরা আমাদের ওয়ার্ড্রপে শোকেসে রেখে দিলাম, কিন্তু ভাষাটা সেরকম না, ভাষাটা হচ্ছে শিখে এটা মানে ব্যবহার করতে হবে, প্র্যাকটিক্যালি সবসময় চালু রাখতে হবে। এরপর দেখেন অনুমতি চাওয়ার ক্ষেত্রে, অনানুষ্ঠানিকভাবে যদি কোনো অনুমতি চাওয়া হয়, কেউ কিছু করতে পারবে কিনা জিজ্ঞাসা করতে অনুমতিতে ক্যান ব্যবহার করা হয়। কেউ কিছু করতে পারবে কিনা এমন ক্ষেত্রে ক্যানের ব্যবহার করা হয়। যেমন দেখেন তুমি এখন চলে যেতে পারো, ইউ ক্যান গো নাও, তুমি এখন চলে যেতে পারো, ইউ ক্যান গো নাও। আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি, ক্যান আই ইউজ ইউর ফোন। মনে করেন আপনি আমাকে বলছেন যে স্যার আপনার ফোনটাকে আমি ব্যবহার করতে পারি, ক্যান আই ইউজ ইউর ফোন। তুমি এখন চলে যেতে পারো, মনে করেন ওই যে বাচ্চাটা আপনার কাছে আসে, আপনি তাকে ইংলিশে বলেন ইউ ক্যান গো নাও, তুমি এখন যেতে পারো, নাও আই উইল স্লিপ, এখন আমি ঘুমাবো, তুমি এখন যেতে পারো। তাহলে এখানে ক্যানের ব্যবহার করতে হবে। অনুরোধ অর্থে দেখেন আপনি কাউকে অনুরোধ করছেন, প্রথমটা হচ্ছে এই যে তুমি এখন চলে যেতে, হ্যাঁ হ্যাঁ, এই যে অনুমতি চাওয়া অর্থে, হ্যাঁ অনুরোধ আছে। এবার দেখেন অনুরোধ অর্থে কিছু, কেউ কিছু করতে বলার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ করতে ক্যানের ব্যবহার করা হয়। যেমন তুমি কি আমাকে সাহায্য করতে পারবে, ক্যান ইউ হেল্প মি। দেখেন এই শব্দটা আমরা প্রায় ব্যবহার করি যে অনুরোধ অর্থে, মনে করেন আপনি রাস্তায় একটা বিপদে পড়েছেন, তো আপনি পাশে কাউকে বলছেন যে ক্যান ইউ হেল্প মি, আপনি কি আমাকে একটু সাহায্য করবেন, সাহায্য করতে পারবেন, তুমি কি আমাকে তোমার বইটি ধার দিতে পারবে।
মনে করেন আমার কাছে একটা বই আছে, আপনার পড়তে ইচ্ছা হচ্ছে, তা আপনি আমাকে বললেন ক্যান আই ব্রো ইওর বুক, আমি কি আপনার বইটি ধার নিতে পারি? ব্রো মানে হচ্ছে ধার নেওয়া, মনে রাখবেন। ব্রো মানে হচ্ছে ধার নেওয়া, ব্রো মানে হচ্ছে ধার নেওয়া, আর লেন্ড মানে হচ্ছে ধার দেওয়া। মনে করেন আপনি কাউকে টাকা ধার দিয়েছেন। হ্যাঁ, লেন্ড, এল এল হ্যাঁ, LEND, লেন্ড মানে হচ্ছে ধার দেওয়া। যেমন আপনি কাউকে টাকা ধার দিলেন, তাহলে আপনি বলবেন আই লেন্ড সাম মানি টু মাই ফ্রেন্ড। লেন্ড মানে ধার দেওয়া। আপনি কাউকে টাকা ধার দিয়েছেন, আর আপনি যখন কারো কাছ থেকে ধার আনবেন, এটা হচ্ছে ব্রো। ব্রো মানে ধার করা, আর লেন্ড মানে হচ্ছে ধার দেওয়া। মনে রাখবেন। হুম। ঠিক আছে, তো বললাম যে হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, এটা পড়েছেন তো, এইগুলা কিন্তু পড়ে মুখস্থ করতে হবে। আচ্ছা দেখেন, এইটা হচ্ছে মোটামুটি মডাল ভার্বের একটা ইয়ে। আমি আরো একটা বিষয় আজকে দেখাতে চাচ্ছিলাম, একটু দেখে আসি। অ্যালফাবেট। আচ্ছা যাই হোক, আমি এরপরে হচ্ছে ডিরেক্ট ইসে চলে যাব, আমাদের যে হোমওয়ার্ক ছিল আমরা সেই সেন্টেন্স ট্রান্সলেশনে চলে যাব। আচ্ছা, তারপর দেখেন আমরা কুডের ব্যবহারটা কোথায় করি। কুড কি বলেছে এখানে, বলছে যে ক্ষমতা প্রকাশ কিন্তু অতীত অর্থে, ক্ষমতা প্রকাশ কিন্তু অতীতকাল অর্থে। কি হবে? ক্ষমতা প্রকাশ করবে কিন্তু অতীতকাল অর্থে, পাস্ট টেন্সে। তখন আমরা ক্যান না ব্যবহার করে আমরা কি ব্যবহার করবো বলেন? আমরা কুড ব্যবহার করব, কুড। হ্যাঁ, আমরা ক্যান না ব্যবহার করে কুড ব্যবহার করব। যেমন অতীতে কোনো কাজ করার ক্ষমতা বোঝাতে কুড ব্যবহার করা হয়। যেমন ছোটবেলায় বা ছেলেবেলায় আমি 10 কিলোমিটার দৌড়াতে পারতাম। ছোটবেলায় আপনি 10 কিলোমিটার দৌড়াতে পারতেন। কি? আই কুড রান 10 কিলোমিটার হোয়েন আই ওয়াজ ইয়ঙ্গার, অথবা আই ওয়াজ ইয়ং, YOUNG, যখন আমি ছোট ছিলাম তখন আমি 10 কিলোমিটার দৌড়াতে পারতাম। আই কুড রান 10 কিলোমিটার হোয়েন আই ওয়াজ ইয়ং। তারপর দেখেন, সে 5 বছর বয়সে পিয়ানো বাজাতে পারতো। শি কুড প্লে দ্য পিয়ানো হোয়েন শি ওয়াজ 5। শি কুড প্লে দ্য পিয়ানো হোয়েন শি ওয়াজ 5, সে 5 বছর বয়সে পিয়ানো বাজাতে পারতো। হুম। সম্ভাবনা প্রকাশ, বর্তমান, ভবিষ্যৎ বা কাল্পনিক। বর্তমান, ভবিষ্যৎ বা কাল্পনিক সম্ভাবনা। যেমন আগামীকাল বৃষ্টি হতে পারে, তাহলে ইট কুড রেইন টুমরো। আপনি একটা সম্ভাবনা দেখছেন, সেখানে মে ব্যবহার করা যায় বর্তমান অর্থে। আর যদি আগামীকাল বা অতীত হয় তখন সেখানে আপনাকে কুড ব্যবহার করতে হবে। ইট কুড রেইন টুমরো। বৃষ্টির প্রোনাউন হিসাবে ইট ব্যবহার করা হয়, মনে রাখবেন, IT, ইট। যেমন আপনি বলছেন যে আজকে আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টি হতে পারে, তাহলে বলতে হবে ইট মে রেইন টুডে। ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। যদি বলতাম যে গতকাল বৃষ্টি, কুড হচ্ছে ক্যানের পাস্ট ফর্ম। যদি বলা হয় গতকাল বৃষ্টি হতে পারতো, তখন ক্যান দিলে হবে না। ইট কুড রেইন ইয়েস্টারডে। ইট কুড রেইন ইয়েস্টারডে। আগামীকাল বৃষ্টি হতে পারে, ইট কুড রেইন টুমরো। অর্থাৎ অতীত বা ভবিষ্যৎ অর্থে সেখানে আপনাকে কুড ব্যবহার করতে হবে। যদি আজকে হয়, ইয়েস, সে এখন অফিসে থাকতে পারে। মনে করেন আপনাকে বললাম যে আপনার কলিগ এখন কোথায়, তখন হি কুড বি এট দ্য অফিস নাও। হি কুড বি এট দ্য অফিস নাও। এটা হচ্ছে অফিসে থাকতে পারে, অতীত অর্থে। এবার দেখেন সৌজন্য, অনুমতি। হ্যাঁ, সৌজন্য, যখন আপনি অনুমতি নেবেন সৌজন্যমূলক, যেমন মানে কারোর সঙ্গে ভালোবেসে কথা বলা হয় অনুমতি চাওয়ার ক্ষেত্রে, অর্থাৎ এই যে কুড বেশি ভদ্র মনে হয়, ক্যানের থেকে কুডটা বেশি। এখন দেখেন সব জায়গায় যে ক্যান হবে সব জায়গায় কুড হবে তা না, এটা এক এক জায়গায় এক এক রকম বসতে পারে। যেমন ভদ্রভাবে কারোর সাথে কথা বলতে গেলে আপনি কুড ব্যবহার করবেন। যেমন একটু আগে প্রথমে আপনি একটা বাক্য বলেছিলেন যে আমি কি তোমার বই ধার নিতে পারি, কুড আই ব্রো ইওর বুক। এখানে আপনি ক্যান দিলেও পারবেন, হ্যাঁ, ক্যান আই ব্রো ইওর বুক, কিন্তু ক্যানটা একটু অভদ্র বুঝায়। আর অভদ্র না, এটা ব্যবহার করা হয় কখন? যখন সমবয়সী কেউ হবে বা বন্ধু বান্ধব কেউ হবে, তখন আপনি ক্যান ব্যবহার করতে পারেন। আপনার কোনো বন্ধুর কাছে আপনি বলছেন যে ক্যান আই ব্রো ইওর বুক, এই ক্যান যখন ব্যবহার করবেন বোঝা যাবে যে অপর পক্ষের, অপর প্রান্তের ব্যক্তিটি আপনার বন্ধু বা আপনার জুনিয়র কেউ হবে। কিন্তু কারোর সাথে ভদ্রভাবে যখন বলবেন, ভদ্রভাবে, তখন কুড দিতে হবে। মনে করেন আপনি যদি আমাকে বলেন যে কুড আই নো ইওর নেম প্লিজ, বললেন যে স্যার আমি তো আপনার নামটা জানি না, তো আমি কি আপনার নামটা জানতে পারি? তখন আপনি বেশি ভদ্রতার খাতিরে আমার সঙ্গে কুড দিয়ে কথা বলতে পারেন যে কুড আই প্লিজ নো ইওর নেম, নো মানে জানা, তো আমি কি আপনার নামটা জানতে পারি? এখানে আপনি কুড ব্যবহার করবেন। কি ব্যবহার করবে বলেন? কুড। হ্যাঁ। আচ্ছা। হুম। হ্যাঁ, উচ্চারণটা আমি একটু দেখিয়ে দেবো, এটা আর একটু পরে করাতে চাচ্ছিলাম। যেমন হ্যাঁ হ্যাঁ,
তো দেখেন এটা আমি এখনই তাহলে বলি, এটা হচ্ছে মনে রাখবেন, কোনো লেটার বা বর্ণের শুরুতে, কোনো লেটার বা বর্ণের শুরুতে যদি সি কে কিউ, কি বললাম, সি কে কিউ, সি কে কিউ, এই তিনটা লেটার বা বর্ণ যদি কোনো শব্দের শুরুতে থাকে, আপনি সেখানে ক না বলে নিশ্চিন্তে চোখ বন্ধ করে খ বলবেন। যেমন ক্যান, এই যে বারবার বলছি ক্যান, এটা ক্যান না, খ্যান। এই যে কুড হবে না, হ্যাঁ, এটা যেমন লেখছি কুড, এটা বলতে হবে খুড, ক্ষয় রস্যু ড, খুড, হ্যাঁ। খুড আই ব্রো ইয়োর বুক, খুড আই ব্রো ইয়োর বুক, আমি কি আপনার বইটা ধার নিতে পারি? তো এখানে ক্যান বলা যাবে না, এখানে বলবেন কুড, হ্যাঁ। তা কয় রস্যু ড না বলে খুড বলবেন, খুড। কুড উই লিভ এ বিট আর্লি, আমরা কি একটু আগে ভাগে চলে যেতে পারি? কুড উই লিভ আ বিট আর্লি, তো এখানে আমরা কুড ব্যবহার করবো। এবার দেখেন অনুরোধ অর্থে ভদ্রভাবে কাউকে যখন আপনি কিছু অনুরোধ করবেন তখন কুড ব্যবহার করতে হবে। ভদ্রভাবে যখন কাউকে আপনি কিছু অনুরোধ করবেন, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে, কুড ইউ হেল্প মি, কুড ইউ হেল্প মি, তুমি কি একটু পানি দিতে পারবে, কুড আই হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার, কি বললাম, কুড আই হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার, তুমি কি আমাকে একটু পানি দিতে পারবে? হুম। আচ্ছা দেখেন এখানে আরো অনেক ব্যবহার আছে, আজকে এইগুলা আমি এই শীটটা দিয়ে দিব, এইগুলো আপনি একটু পড়বেন, হ্যাঁ। এইগুলো আপনি একটু পড়ে ফেলবেন, এখানে যে যে ব্যবহারগুলো দেখিয়েছি, কারণ একদিনে বেশি নিলে আমাদের ব্রেনটা কিন্তু সেট গরম হয়ে যায়, দেখবেন আমাদের মাথায়, মেমোরিতে আপনি দীর্ঘ যদি 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করেন, দেখবেন আপনার ব্রেন কিন্তু এমনি গরম হয়ে যায় একটু, আচ্ছা। গরম। হুম, হুম, হুম। হ্যাঁ হ্যাঁ, সময় নিবেন, সমস্যা নেই। আর আমি তো একই শীট মনে করেন বারবার পাঠাই, এটা একটা শীট আপনি 2 দিন, হ্যাঁ, একটা শীট আপনি 2 দিন 3 দিন করে কমপ্লিট করবেন, কোনো সমস্যা নেই। দেখেন আমি বলছি 2 মাসে 3 মাসে শেষ করতে হবে, আপনি যদি আরো সময় নিতে চান কোনো ব্যাপার না, এটা আপনি পড়তে পারবেন সময় নিয়ে। একটা জিনিস কি, আপনি একটা বিল্ডিং করবেন, 10 তলা একটা বিল্ডিং, এটা কি একদিনে 2 দিনে হয়? কেউ পারে না। এটা কিন্তু আস্তে 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 ধীরে 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 করতে হয়। একটা ল্যাঙ্গুয়েজে ঠিক তাই, পৃথিবীর সবকিছুই, মানে আপনি যত বলা হচ্ছে যে স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস, একটা প্রভাব, একটা প্রবাদ বাক্য, স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস, অর্থাৎ যারা উইন্স দ্য রেস, হ্যাঁ, যারা ধীর স্থির তারাই কেবল দৌড়ে জয়লাভ করে, যারা ধীর স্থির এরাই কিন্তু কেবল দৌড়ে জয়লাভ করে, এটা মনে রাখবেন। আচ্ছা, তো এইভাবে কিন্তু আমাদের এই বাক্যগুলা করতে হবে। আচ্ছা, এখানে কি আপনি কোনো, আমার পাশে ফ্যান চলছে, ফ্যানের কি শব্দ যাচ্ছে মাইক্রোফোনে? না না না, মানে আমি এখানে একটা নতুন সেটিংস দিয়েছি আমার এই জুম অ্যাপে, এই জন্য ভাবছি যে কোনো সাউন্ড যাচ্ছে কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ না, আমার পাশে, হুম, হুম। না না না, মানে আমার এই মাইক্রোফোনটা এমন করা যে আমার কথাগুলো শুধু মাইক্রোফোনে রেকর্ড হবে, আপনার কাছে যাবে, বাইরের কোনো সাউন্ড আশেপাশে এখানে আদার্স কোনো সাউন্ড হলে যাবে না, তো এটা আমি এই জন্য আর কি প্রশ্নটা করলাম। যাই হোক, তো দেখেন আমরা আজকে এখানে এই সেন্টেন্স গুলো একটু ট্রান্সলেট করবো, হ্যাঁ। কথা বলতে গেলে সব থেকে ম্যাজিক্যাল ওয়ে, সব থেকে ভালো পন্থা হচ্ছে বাংলা থেকে ইংরেজিতে প্রচুর পরিমাণে ট্রান্সলেট প্র্যাকটিস করতে হবে, ট্রান্সলেশন যত, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তো এইগুলো আজকে আমি একটু দেখি, আপনাকে হাতে কলমে দেখিয়ে দেই, একটা ডে আপনাকে একটু কমপ্লিট করিয়ে দেয়, এখানে দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোথায় আছে, এগুলো একটু করি। অর্থাৎ এইগুলো যত বেশি প্র্যাকটিস করব তত কিন্তু আমাদের কথা বলাটা খুব ইজি হবে। একটা বিষয় দেখেন, আপনি, আমরা সারা দিনই যে আপনার সাথে কত কথা আমি বলছি বাংলায়, আপনিও মনে করেন চাচ্ছেন যে স্যার আমি ইংলিশে একটু দ্রুত কথা বলবো, তো আমরা সারা দিন যা যা বাংলায় বলি বাংলা ভাষায়, এইগুলা ইংলিশে ট্রান্সলেট করে দিলেই তো ইংলিশে কথা বলা হয়ে গেল, তাই না? তো আমাদেরকে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করা শিখতে হবে, আর ট্রান্সলেট করতে গেলে আজকে যেমন মডাল ভার্বের ব্যবহার দেখালাম, যেমন আপনাকে আমি টেন্স শিখিয়েছি, এইভাবে কিছু কিছু গ্রামার আইটেম দেখলে আমরা নিজেরা তখন বাক্য তৈরি করতে পারবো। আমরা তখন নিজেরা কথা বলতে, বাংলা থেকে ইংলিশে কথা বলা কোনো কঠিন কিছু না, শুধু গ্রামারের কয়েকটা বিষয় একটু জানতে হবে, কিছু ভোকাবুলারি জানতে হবে। এটা যে পারবে, হি ক্যান, হি উইল বি এইবল টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি, সে ইংরেজিতে কথা বলতে সক্ষম হবে। হি উইল বি এইবল টু, দেখেন, হি উইল বি অ্যাবল টু, সে সক্ষম হবে, কোন টেন্স, ফিউচার ইনডেফিনিট, প্রত্যেকটা জায়গায় আপনাকে টেন্স ধরা শিখতে হবে। আচ্ছা, যেমন দেখেন একজন মেয়ের নাম হচ্ছে মিনু, তো বললাম যে মিনু বুদ্ধিমতী ছিল, এই বাক্যটা কিভাবে করবেন? মিনু ওয়াজ, মিনু ওয়াজ, মিনু ছিল বুদ্ধিমতী, ইংরেজি হচ্ছে ইন্টেলিজেন্ট, তাহলে কি হবে? মিনু ওয়াজ ইন্টেলিজেন্ট। তুমি অসুস্থ ছিলে, হ্যাঁ, তুমি অসুস্থ ছিলে, যেমন আমি আপনাকে বললাম যে আপনি গত কিছুদিন আগে তো একটু অসুস্থ ছিলেন, তো তুমি অসুস্থ ছিলে, এর ইংরেজি কি হবে?
সাবজেক্ট কি? ইউ। কি হবে বলেন? ইউ। তাহলে ইউ এরপরে কি বসবে? বলেন তো। হ্যাঁ, ইউ ওয়াজ না, ইউ এর পরে ওয়ার বসে, ইউ ওয়ার সিক। ইউ ওয়ার সিক, থ্যাংক ইউ। ইউ ওয়ার সিক। হুম। আচ্ছা, তারপর এক মানে যে ছিল। সুখের কোনো ভাব না, কাজ। সিক হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। সিক মানে অসুস্থ। ইল যেটাকে বলা, ইল মানে অসুস্থ বা পীড়িত, হ্যাঁ। সিক বলা যায়, এস আই সি কে, সিক মানে অসুস্থ। ইউ আর সিক। হ্যাঁ, গেটিং না, এখানে বলবেন অসুস্থ হয়ে গেছি। আই হ্যাভ সিক, বা এখানে বলা যায় আই অ্যাম সিক, এটাও বললেও হয়, আমি অসুস্থ হয়ে গেছি। বা নো, এর অর্থটা, এর এক্সাক্ট অর্থটা কি হয়? আই এম গেটিং সিক এর অর্থ হচ্ছে আমি অসুস্থ হয়ে যাচ্ছি। মনে করেন আমি কাজ করতে করতে অফিসে ক্লান্ত হয়ে যাচ্ছি, এটা কন্টিনিউয়াস ফর্মে বলে যে আমি ইদানিং না একটু অসুস্থ হয়ে যাচ্ছে, আই এম গেটিং সিক। এমনটা বুঝে। ইয়েস, হয়ে যাচ্ছি, চলমান একটা ভাব। হ্যাঁ, এক যে ছিল রাজা, এইভাবে বলা যায় কোনো এক জায়গায় কোনো একজন রাজা ছিল, বা একজন রাজা ছিল, তাহলে বলতে হবে অনস। অনস মানে হচ্ছে এক যে ছিল, অনস দেয়ার ওয়াজ এ কিং। এক যে ছিল রাজা। দেখেন এই যে এখানে একটা ছিল শব্দ আছে না, বলা হচ্ছে যে যদি বাংলা, যদি বাংলায় কখনো ছিল থাকে, কি থাকে বলেন? ছিল। আছে, নাই, ছিল, ছিল না, এমনটি থাকে, তাহলে সেখানে আপনাকে কি ব্যবহার করতে হয়? সেখানে দেয়ার ব্যবহার করতে হয়। যেমন এই যে এক যে ছিল রাজা, কোনো বাংলা বাক্যের ভিতরে যদি এমন কোনো শব্দ থাকে, আছে, নাই, ছিল, ছিল না, সেখানে আপনাকে দেয়ার দিয়ে ব্যবহার করতে। দেয়ার এটাকে বলে ইন্ট্রোডাক্টরি দেয়ার বা ইট। এটার উপরে আমি একটা ক্লাস নিব, আস্তে আস্তে সব পাবেন। যেমন যদি বলা হয় আমাদের গ্রামে একটি মসজিদ ছিল, এখানে সাবজেক্ট কি? এখানে মসজিদ তো নিজে নিজে থাকতে পারে না, মসজিদ কেউ না কেউ তৈরি করেছিল, মসজিদ কোনো সাবজেক্ট না এখানে। এই যে আমাদের গ্রামে একটি মসজিদ ছিল, এই দেখেন ছিল কথাটা রয়েছে না, এর জন্য আপনাকে দেয়ার ব্যবহার করতে হবে। দেয়ার ওয়াজ এ মস্ক ইন আওয়ার ভিলেজ। কি বললাম বলেন? দেয়ার ওয়াজ এ মস্ক ইন আওয়ার ভিলেজ। দেয়ার ওয়াজ এ মস্ক ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি মসজিদ ছিল। হ্যাঁ, যদি বলা হয় আমাদের গ্রামে একটি মসজিদ আছে, দেখেন কোন সেন্টেন্সের ভিতরে যদি এমন কোন শব্দ থাকে যে আছে, নাই, ছিল, ছিল না, অর্থাৎ স্থিরভাবে, স্থিরভাবে কোনো জায়গায় কোনো বস্তু অবস্থিত, এমন বোঝালে সেখানে দেয়ার ব্যবহার করতে হবে। কি বললাম বলেন? যদি বলা হয় যেমন স্থিরভাবে, কি বললাম? স্থিরভাবে কোনো জিনিস কোথাও আছে, যেমন যদি আপনি বললেন যে স্যার আমাদের গ্রামে বেড়াতে আসবেন, আমাদের গ্রামে সুন্দর একটা নদী আছে, আমাদের গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে চলে গিয়েছে, বললেন যে আমাদের গ্রামের পাশে একটি নদী আছে। এই যে দেখেন নদীটা কিন্তু অলরেডি সেখানে স্থিরভাবে আছে, নদী কিন্তু দৌড়ায় বেড়াচ্ছে না, সেই স্থিরভাবে আছে। মসজিদ স্থিরভাবে আছে। তো এই যে কোথাও কোনো জিনিস অবস্থিত আছে, আপনি বললেন যে স্যার হংকং এ অনেকগুলো দ্বীপ আছে, হংকং এ অনেক পাহাড় আছে, হংকং এ অনেক উঁচু উঁচু বিল্ডিং আছে, এখানে আপনাকে এই বাক্যগুলো দেয়ার দিয়ে শুরু করতে হবে। আমাদের গ্রামে একটি নদী আছে, দেয়ার ইজ এ রিভার ইন আওয়ার ভিলেজ। দেয়ার অজ এ, ইয়েস। আরো একটা মনে রাখবেন যে কোনো বাংলা বাক্যে যদি আছে বা নাই বা ছিল বা ছিল না এমন থাকলে দেয়ার ব্যবহার করবেন, তবে টেন্স ওখানে যা হবে সেইভাবে আপনাকে বাক্যটা করতে হবে। যদি বলি ঢাকায় একটি চিড়িয়াখানা আছে, বর্তমান কালে আছে, তাহলে এখানে ইজ হবে। দেয়ার ইজ এ জু ইন ঢাকা। যদি বলি ঢাকায় একটি চিড়িয়াখানা ছিল, দেয়ার ওয়াজ এ জু ইন ঢাকা। ইয়েস, জু মানে চিড়িয়াখানা। হ্যাঁ, এই ওয়ার্ড গুলো মুখস্থ করবেন আপনি, প্রচুর পরিমাণে ওয়ার্ড মুখস্থ করবেন। আপনি আমার সাথে সময় পেলে স্পিকিং করবেন, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে, বা আপনি যদি যখন ফ্রি থাকেন, বা আপনি ইয়ে করবেন, ওই যে হোয়াটসঅ্যাপে দেখবেন ভয়েস রেকর্ড আছে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
অবশ্যই অবশ্যই আপনি পারবেন, আপনি শতভাগ পারবেন, আমার মনোবল রয়েছে, কারণ আপনার আগ্রহ আছে। যাদের আগ্রহ আছে তারা পারে, কিন্তু যাদের আগ্রহ থাকে না, কিছু কিছু ব্যাচে অনেক স্টুডেন্ট পাই মানে নিজে পড়েও না, আর ওই সারাদিন ক্লাসে যা পড়ায় সারাদিন আর কিছু পড়ে না। কিন্তু আপনার আগ্রহ আছে, আপনি পারবেন, তবে আপনাকে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, ওয়ার্ড গুলো জানেন, তারপর আপনি প্র্যাকটিস করবেন, আপনি নিজে নিজে। প্রেসক্রিপশনটা আমাকে একটু ছবি তুলে পাঠাবেন, আমি দেখি ওই যে ওষুধটার নাম বলেছিলেন ওইটা আমি একটু বাজারে খোঁজ নিয়ে দেখবানি, ওটা দাম কত করে। হ্যাঁ, হুম 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 অবশ্যই অবশ্যই। হুম 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 অবশ্যই অবশ্যই। এবং আপনাকে মাঝে মাঝে দেখবেন আমি ছোট ছোট কিছু রিলস পাঠাই বা অনেকগুলো ইয়ে পাঠাই, এইগুলো একটু পড়বেন। এগুলো হচ্ছে আমি যখন ফেসবুকের ভিতরে বা কোনো গ্রুপের ভিতরে বা আমার চোখের সামনে আমি যখন নেট ব্রাউজ করি তখন ভালো কিছু পাইলে এটা আমি সেভ করি, করে আপনাকে পাঠাই দেয়, এগুলো পড়বেন। স্পিকিং ইংলিশের জন্য ওগুলো খুব দরকারি, মানে আপনাকে সেইগুলাই পাঠাই যেগুলো আপনার ভবিষ্যতে কাজে লাগবে। হ্যাঁ, ওইগুলো একটু পড়বেন, খুব সহজ সহজ জিনিসই দেখবেন মাঝে মাঝে আপনাকে পাঠাই, এগুলো পড়ে ফেলবেন, একবার একটু চোখ বুলাবেন হয়ে যাবে, এর জন্য এক্সট্রা কোনো টাইম দেওয়া লাগবে না। এগুলা থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আর আমি চাই যে আপনি দ্রুত কথা বলতে পারবেন, এটা সম্ভব যেহেতু আপনার আগ্রহ আছে। আর আপনি দেশে আসলে ল্যাঙ্গুয়েজের পিছনে আরো বেশি সময় দিবেন, আপনি অল্প সময়ের ভিতরে কথা বলা শিখে যাবেন। আই হোপ অ্যান্ড আই বিলিভ ইট। আচ্ছা, তো দেখেন এখানে বলা হচ্ছে যে ফুলগুলো তাজা ছিল। বাক্যটা কিভাবে করব? ফুলগুলো তাজা ছিল, দেখেন এখানে আপনি কিন্তু নিজে নিজেই টেন্সটা খুঁজে বের করতে পারবেন যে এখানে একটা ভার্ব রয়েছে ছিল। আচ্ছা, এই ছিল কথাটা বললে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি অতীতকালে ছিল। অতীতকালে। তাহলে এই বাক্যটা অতীতকাল, কোন অতীতকাল? অতীতকাল তো চার প্রকার: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট। এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। হ্যাঁ, এটা কোন ইনডেফিনিট বলেন? পাস্ট ইনডেফিনিট। হ্যাঁ হ্যাঁ, ফুলগুলো তাজা ছিল, তাহলে কি হবে? দা ফ্লাওয়ার্স ওয়ার ফ্রেশ। কি হবে? দা ফ্লাওয়ার্স ওয়ার ফ্রেশ। এখানে ফ্লাওয়ার্স কেন বললাম? ফুলগুলো। যদি একটা ফুল হতো তখন কি হতো? দা ফ্লাওয়ার, দা ফ্লাওয়ার। কিন্তু আমি বলেছি ফুলগুলো। ফুলগুলো যদি বলি পেন, পেন মানে কলম, আর যদি বলি কলম, পেন মানে কলম, আর যদি বলি কলমগুলো তাহলে পেন্স, দা পেন্স। হ্যাঁ, প্লুরাল। এখানে ঠিক তাই। ধন্যবাদ। এস যোগ করতে হবে, হ্যাঁ, তাহলে এস যোগ করলাম। ফ্লাওয়ার মানে একটি ফুল, আর ফ্লাওয়ার্স মানে অনেকগুলো ফুল। দা ফ্লাওয়ার্স ওয়ার ফ্রেশ। কি হবে? দা ফ্লাওয়ার্স ওয়ার ফ্রেশ, ফুলগুলো তাজা ছিল। হুম আমি আজ সকালে এসেছি। দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য, বলেন তো এটা কি হবে? 7 নাম্বার, আমি আজ সকালে এসেছি। এটা বলতে পারলে আপনার জন্য একটা পুরস্কার আছে, বলেন। হুম বলেন, একটু মজা করলাম, কিছু মনে করবেন না, আমি খুব মজা করতে ভালোবাসি। হুম হুম হ্যাঁ, টুডে মর্নিংটা দিতে হবে, কিন্তু এইভাবে বলবেন, আজ সকালে আমি এসেছি। এখানে সাবজেক্ট হচ্ছে আমি, কি হবে বলেন? সাবজেক্ট বা কর্তা হচ্ছে, হ্যাঁ হচ্ছে। এবার বলেন আই হ্যাভ কাম টুডে মর্নিং। টু মর্নিং বা ইন দিস মর্নিং বলা যায়, আজ সকালে। ইন দিস মর্নিং মানে হচ্ছে আজ সকালে, আমি আজ সকালে এসেছি। আচ্ছা, ধন্যবাদ। তো দেখেন এইভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে। ছেলেটা বোকা ছিল, এখানে সাবজেক্ট কি? ছেলেটা। দেখেন আমি আপনাকে একটা সূত্র শেখাই দেই। ইনডেফিনিট টেন্সে বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে প্রথমে এস দিবেন, এস তে সাবজেক্ট, তারপর ভার্ব দিবেন, তারপর হচ্ছে, তারপর ও দিতে হবে, এস ভিও। এই সূত্রটা মনে রাখবেন, এটা অঙ্কের একটা সূত্র। এস ভিও, প্রথমে সাবজেক্ট বসাতে হয়, এস তে সাবজেক্ট, ভি তে ভার্ব, আর ও তে অবজেক্ট। প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। এস ভি ও। হ্যাঁ, ছেলেটি সাবজেক্ট, তাহলে ছেলেটি ইংরেজি হচ্ছে দা বয়, বয় মানে হচ্ছে ছেলে, আর ছেলেটি বা ছেলেটা, এর জন্য এখানে দি হবে। দি মানে হচ্ছে টিটা খানাখানি, দি মানে হচ্ছে টিটা খানাখানি, বইখানি, দি বুক, বইটা, দি বুক, বুঝতে পেরেছেন? তাহলে ছেলেটা দা বয় বোকা ছিল, এখানে ছিল বললে পাস্ট টেন্স বোঝাচ্ছে, তাহলে একটা এখানে পাস্ট টেন্সের একটা ভার্ব আনতে হবে। দা বয় অজ, ইজ মানে হয় বা আছে, আর ছিল ইংরেজি হবে অজ। দা বয় অজ ফুল মানে বোকা, ফুল বা ফুলিশ।
দা বয় ওয়াজ ফুলিশ কিভাবে করলাম? দা বয় সাবজেক্ট, ওয়াজ হচ্ছে ভার্ব, তাহলে এটা ভি, এস ভি, আর ফুলিশ বা ফুল এটা হচ্ছে ওতে অবজেক্ট। যদি বলা হয় আমি ভাত খাই, এখানে যা যা লেখা আছে সেই অনুসারে যদি আপনি ইংরেজি করেন, আমি ভাত খাই, আই মানে আমি, আই মানে আমি, আমি ভাত খাই, আই রাইস মানে ভাত, ইট মানে খাই, আই রাইস ইট, এটা তো বাক্য হলো না। আপনাকে যেভাবে লেখা রয়েছে বাংলায় একটু ঘুরিয়ে সাজাতে হবে, অন্যভাবে সাজাতে হবে। আমি ভাত খাই, ইংরেজিতে করতে হবে আমি খাই ভাত, আমি খাই ভাত, আই ইট রাইস। সাবজেক্টের পরে ভার্ব দিতে হবে। সাবজেক্টের পরে কি দিতে হবে বলেন? ভার্ব। তাহলে আই ইট রাইস, আমি ভাত খাই। আমি স্কুলে যাই, আমি যাই স্কুলে, আই গো টু স্কুল। বুঝতে পারতেছেন? তো এইভাবে কিন্তু আপনাকে এইভাবে বাক্যগুলো সাজাতে হবে। দেখেন, এইটা দিয়ে এই একই সূত্র দিয়ে মেলানোর চেষ্টা করি, দেখি মেলে কিনা। আমি একটি ছাতা কিনেছিলাম, এই যা যা লেখা আছে এইভাবে যদি ইংরেজি করি মিলবে না। যেমন আমি একটি ছাতা কিনেছিলাম, আই মানে আমি, এ মানে একটি, তাই। থ্যাংক ইউ। তো দেখেন, আমি ওর জন্য বলছি না, মানে একটা ফ্লো চলে আসে মাঝে মাঝে, এই ফ্লোটা আর কি খুব একটা, মানে এটা একটা সেনসিটিভ বিষয়। আচ্ছা, তো এখানে বললাম যে আমি একটা ছাতা কিনেছিলাম। দেখেন এভাবে যদি আমি বাংলাটা সাজাই তাহলে মিলবে না। আমি একটি ছাতা কিনেছিলাম, যা লেখা আছে এভাবে আমি বাংলাটা করে দেই। যেমন আই মানে আমি, এ, তাহলে আই এ, আই এ আমব্রেলা বট, এটা তো কোনো বাক্য হলো না। আই এ আমব্রেলা বট, এটা কি কোনো বাক্য হলো? হলো না। তাহলে এটা কিভাবে সাজাতে হবে? আমি কিনেছিলাম একটি ছাতা। কি হবে বলেন? আই বট অ্যান আমব্রেলা, আমব্রেলার আগে ইউ রয়েছে, একটা ভাওয়েল সাউন্ড, হ্যাঁ, ভাওয়েলের আগে অ্যান বসে। আই বট অ্যান আমব্রেলা, কি হবে বলেন? আমব্রেলা। হ্যাঁ, যদি বলি আমি আমি একটা ডিম খেয়েছিলাম, আই এট অ্যান এগ, আই এট অ্যান এগ। এক অ্যান কেন দিতে হবে? এগ লিখতে গেলে প্রথমে ই আসে। ভাওয়েল আর কনসোনেন্ট মনে আছে তো? 26টি লেটার বা বর্ণ, 26টি লেটার বা বর্ণ, এর থেকে 5টি হচ্ছে ভাওয়েল, এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, মনে আছে? আর বাকি 21টি, আর বাকি 21টি হচ্ছে কনসোনেন্ট। 21টি কি হবে বলেন? কনসোনেন্ট। হ্যাঁ, আচ্ছা, এটা মনে রাখবেন। তাহলে আমরা সকালে রওনা হলাম, রওনা হওয়া ইংরেজি হচ্ছে স্টার্ট। স্টার্ট মানে যাত্রা করা, বলি না মেশিনটা স্টার্ট দাও। তো উই স্টার্টেড ইন দা মর্নিং, কি হবে? রওনা হলাম, হলাম বললে কিন্তু একটা পাস্ট ফর্ম বোঝায়। উই স্টার্টেড ইন দা মর্নিং, কি হবে বলেন? উই স্টার্টেড ইন দা মর্নিং, আমরা সকালে রওনা হলাম। আমি নদীতে গোসল করলাম, কি হবে? আমি নদীতে গোসল করলাম। উই টুক, আই টুক আ বাথ, টেক মানে হচ্ছে টেক বাথ মানে স্নান করা বা গোসল করা, টেকের পাস্ট ফর্ম দিতে হবে। আই টুক এ বাথ ইন দা রিভার। পলি 4টি আম কিনেছিল, এইটা কি হবে বলেন তো? পাস্ট ইনডেফিনিট টেন্স, পারবেন? চেষ্টা করেন, আপনি পারবেন। পলি একজনের নাম, একটা মেয়ে, পলি 4টি আম কিনেছিল, কি হবে? বাই মানে হচ্ছে কেনা, তাহলে পাস্ট ফর্ম কি হবে মনে আছে? বট, কি হবে বলেন? বট। বট। হ্যাঁ, বট। বট, তাহলে বট। পলি বট 4 ম্যাঙ্গোজ, কি হবে বলেন? ম্যাঙ্গোস। হুম, এইভাবে 4 ম্যাঙ্গোজ, এগুলো আপনি আপনার ফোনে ভয়েস রেকর্ড আছে, হোয়াটসঅ্যাপের পাশে দেখবেন ওখানে স্পিকার আঁকানো রয়েছে, ভয়েস রেকর্ড করে আপনি যেগুলো পারেন করে আমাকে পাঠাবেন, 4টা 5টা 2টা 1টা যা পারেন। এখান থেকে এগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে কি হবে? আমরা দ্রুত কথা বলতে পারবো। আর প্র্যাকটিস না করলে কিন্তু এই জায়গাগুলো একটু দেরি হয়ে যাবে ইয়ে করতে। তো দেখেন, এরপর আমরা গত ক্লাসে যেমন প্রেজেন্টেশন দেখিয়েছিলাম, আজকে আমরা আরেকটু প্রেজেন্টেশনটা দেখব। কোনো বিষয় নিয়ে কথা বল, অবশ্যই। না, এখন দেখা যায় না, আপনি তো, না না না, কিভাবে? আপনি তো ইয়ে করে রাখছেন, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, না এখানে তো আপনিও দেখতে পাচ্ছেন না আমাকে, আমিও ভিডিওটা মিউট করে রেখেছি, আপনিও দেখতে পাচ্ছেন না। আচ্ছা, যাই হোক, তো এখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে কোনো বিষয় নিয়ে কথা বলতে গেলে এই স্টার্টিং সিস্টেমগুলো আমাদেরকে একটু মুখস্থ করতে হবে। যেমন দেখেন, গুড আফটারনুন এভরিওয়ান, গতকালকে বলেছিলাম, এটা একটু পড়বেন, হ্যাঁ, পড়লে এটা আপনার মুখস্থ হয়ে যাবে। হাউ আর ইউ, দিস ইজ সুমি বা দিস ইজ বর্ণালী বা দিস ইজ বর্ণা, যাই বলেন। ফার্স্ট আই উড লাইক টু থ্যাঙ্কস মাই অনারেবল মডারেটর,
for giving me such a chance to say a few words about the selected topic in front of you. Today's topic is, এখানে টপিকটার নাম বলবেন যে আপনি কোন টপিকের উপরে কথা বলতে চান। ডিয়ার অডিয়েন্স, কি বলতে হবে? ডিয়ার অডিয়েন্স। এবার আপনি সেই বিষয়ের উপরে বললেন যে মনে করেন আপনি, আপনাকে যদি বলি যে আপনি দীর্ঘদিন হংকং এ রয়েছেন, তাহলে এই হংকং দেশটা সম্পর্কে আমাকে আপনি 5 মিনিটে একটা প্রেজেন্টেশন দেন। তো আপনি প্রথমে এইটুক বলে তারপরে শেষে বলবেন যে টুডেস টপিক ইজ about my country Hong Kong. Now I am speaking, but now I am describing this country. Please listen to me carefully, dear audience. হ্যাঁ, আমাকে এখন ধৈর্য ধরে শুনবেন, ডিয়ার অডিয়েন্স, প্রিয় দর্শক বৃন্দ। অডিয়েন্স মানে দর্শক। হ্যাঁ, এবার আপনি বলতে লাগলেন, বুলেট হলে শেষে গিয়ে আপনি যখন শেষ করবেন তখন কিভাবে বলবেন? দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট। হ্যাঁ, দ্যাটস অল অ্যাবাউট মি, আমার তরফ থেকে এতটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ধন্যবাদ, অনেক ধন্যবাদ, ফর ইউ ফর কাইন্ড অ্যাটেনশন, অনেক ধৈর্য ধরে শোনার জন্য, স্টে ওয়েল, সবাই ভালো থাকবেন, সি ইউ নেক্সট, পরবর্তীতে আবার দেখা হবে। দেখছেন তাহলে কত সুন্দরভাবে। এরপর যদি আপনাকে বলি ইন্ট্রোডিউস ইউর সেলফ, আপনার নিজেকে বর্ণনা করুন, এটা বলা যায়। যদি বলি আপনি সারাদিন কি কি করেন, ডেইলি অ্যাক্টিভিটিস, ডেইলি অ্যাক্টিভিটিসটা এখানে বলা যায় গুড আফটারনুন ইউ অল, দিস ইজ মিস্টার সৈকত, বিফোর ইউ আম রিয়েলি। এই ডেইলি অ্যাক্টিভিটিস একটু পড়েন তো এটা, তারপর আমি এর মিনিংটা করে দিব। পড়েন, গুড আফটারনুন ইউ অল। হ্যাঁ। My হুম। feelings. ফিলিংস, হ্যাঁ। Yeah. I have my daily activities. হুম। Up early in the morning and sleep. হুম। Then I use my face and take এটা কি ablution? হ্যাঁ, এটা অ্যাবলিউশন মানে হচ্ছে অজু করা, অ্যাবলিউশন মানে অজু। আই টেক অ্যাবলিউশন ফর পারফর্ম ফজর প্রেয়ার। এটা কি ফজর, হ্যাঁ, ফজর oh, প্রেয়ার। ফজর প্রেয়ার, প্রেয়ার। oh, yeah. হুম। After that, I do some morning exercise. হুম। Then I refresh myself and take my breakfast. হুম। Then I get ready to go to office. হুম। I reach to office at 9:30 হুম। a.m. হুম। এটা কি হবে? TRAN? Then হুম। actually দাঁড়ান, একটু ভুল লিখেছি এখানে। হ্যাঁ, এটা দেন হবে, THEN, আমি লিখে দেই, THEN। এবার ঠিক আছে, এটা উচ্চারণ হবে দেন, দেন আই স্টার্ট ডুইং মাই। হুম। that হুম। thank you for প্যাশেন্স হেয়ারিং, হেয়ারিং। sharing. অর্থাৎ ধৈর্য ধরে, হ্যাঁ, প্যাশেন্স, উচ্চারণ হবে প্যাশেন্স, প্যাশেন্স। থ্যাংক ইউ। আরেকটা আছে প্যাশেন্ট, PATIENT, এখানে লিখে দিই, PATIENT, এটা উচ্চারণ হবে প্যাশেন্ট, শেষে একটা ট আসবে, প্যাশেন্ট। প্যাশেন্ট মানে হচ্ছে রুগী, পেশেন্ট। হ্যাঁ, পেশেন্ট মানে হচ্ছে রুগী। হ্যাঁ, ডাক্তারের কাছে পেশেন্ট যায় না। আর এটা হচ্ছে প্যাশেন্স, থ্যাংক ইউ ফর প্যাশেন্স হেয়ারিং, অর্থাৎ ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ। দেখেন এখন, হ্যাঁ, প্যাশেন্স মানে ধৈর্য সহকারে, থ্যাঙ্কস ফর প্যাশেন্স হেয়ারিং, ধৈর্য সহকারে, হেয়ার মানে শোনা, হেয়ারিং অর্থাৎ ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ। প্যাশেন্স মানে ধৈর্য, আর প্যাশেন্ট মানে হচ্ছে রুগী, এগুলো একটু মনে রাখবেন। হ্যাঁ, আচ্ছা। তো বলা হচ্ছে দেখেন, গুড আফটারনুন ইউ অল, এখানে সৈকত নামের একটা লোক, এই যে দিস ইজ মিস্টার সৈকত বিফোর ইউ, আপনাদের সামনে আমি এখন সৈকত কথা বলছি। তো আপনি বলবেন দিস ইজ মিস্টার মিসেস সুমি। তো এই যে এই সৈকত কি কি করে সেটা এখানে তুলে ধরেছে, আমি কখন অজু করি, কখন অফিসে যাই, কখন ফজরের প্রেয়ার পড়ি, আপনি সারাদিন কি কি করেন সেগুলো আপনার নিজের মনের মতো করে তুলে ধরতে হবে। তো ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শিখলে বা শিখতে পারলে বা আরো একটু যখন, আরো কয়েকদিন ক্লাস করার পর আপনি এটা নিজে নিজে নিজের ডেইলি অ্যাক্টিভিটিসটা নিজে বলতে পারবেন যে স্যার আমি সকালে ঘুম থেকে এই কয়টার সময় উঠি, তারপর আমি ফ্রেশ হই, তারপর আমি অফিসের জন্য রওনা হই। এটা আপনি তখন বলতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের ডেইলি অ্যাক্টিভিটিস। আর উপরেরটা রয়েছে ইন্ট্রোডিউস ইউর সেলফ, কি বলতে হবে? ইন্ট্রোডিউস ইউর সেলফ। মনে করেন আপনি, হ্যাঁ, আপনি একটা, হ্যাঁ, চাকরির একটা ভাইবা দিতে গিয়েছেন, তো সেখানে বলছে যে আপনার নিজেকে নিজে বর্ণনা করুন ইংলিশে, তখন আপনি এইভাবে বলবেন। তো এর জন্য আমাদের এই যে একটা ডেমো করে বা এই যে একটা মানে ইয়ে তুলে ধরছি এখানে, এটা মুখস্থ করলে আপনি বলতে পারবেন যে আপনি কে বা আপনি কোন ফ্যামিলি থেকে। এখানে বলছে যে আই হ্যাভ কাম ফ্রম আ মুসলিম মিডিল ক্লাস ফ্যামিলি, আওয়ার ফ্যামিলি কনসিস্ট অফ 7 মেম্বার্স, মাই প্যারেন্টস অ্যান্ড আই হ্যাভ লাভলি 4 ব্রাদার্স অ্যান্ড অনলি সিস্টার। হ্যাঁ, আপনার পরিবারে যে কয় ভাই বোন আছে আপনি সেখানে সত্যটা তুলে ধরবেন। মাই ফাদার ইজ আ বিজনেসম্যান অ্যান্ড মাই মাদার ইজ আ হাউস Yeah. ওয়াইফ। এটা হচ্ছে ইন্ট্রোডিউস ইউর সেলফ, এটা দরকার আছে। আপনি মনে করেন আইএলটিএস পরীক্ষা দিচ্ছেন বা
দেশে এসে কোনো চাকরির পরীক্ষা দিচ্ছেন, তখন কিন্তু আপনাকে এটা বলতে পারে হঠাৎ করে টিচাররা ভাইবা বোর্ডে যে আপনি নিজেকে ইংলিশে বর্ণনা করুন। তো এটাও কিন্তু আমাদেরকে শিখতে হবে। আচ্ছা, তো যাই হোক, দেখেন আরেকটা বিষয় আমি একটু দেখাবো, সেটা হচ্ছে এই যে ট্রান্সলেশন, এটাও এক প্রকার ট্রান্সলেশন। এটা হচ্ছে প্যাসেজ ট্রান্সলেশন। বলা হচ্ছে আমার নাম রাজু, আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই, স্কুলে গিয়ে আমি অনেক কিছু শিখি। এগুলো প্যাসেজ আকারে দেওয়া আছে, এগুলো কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এক কথায় হচ্ছে আমাদেরকে কথা বলা শিখতে হবে। কথা বলা শিখতে গেলে কিভাবে করতে হবে, আমাদেরকে এই যে জায়গাগুলো দেখেন, বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করা শিখতে হবে। বাংলা বাক্য দেওয়া থাকবে, সেগুলো ইংলিশে। তারা মাঠে যায়, তারা ভাত খায়, তারা ঘুড়ি উড়ায়, ছেলেটি বিদ্যালয়ে যায়, আমরা এটা করব, বালকটি কিছু পারে না, তোমরা সুখী হও। অর্থাৎ বিভিন্ন রকমের কথা আপনার ইংলিশে যখন আপনি বলতে পারবেন, আপনার ল্যাঙ্গুয়েজটা শেখা হয়ে গেল। ইটস আ ভেরি ইজি টাস্ক, এটা খুব একটা ইজি টাস্ক, খুবই সহজ কাজ। কিন্তু আমাদের সেইগুলো সহজ করতে গেলে কয়েকটা সিস্টেমের ভিতর দিয়ে আমাদেরকে একটু যেতে হবে। আর এই ভার্ব ফর্ম যেটা, এটা আজকেও একটু আমি পাঠাই দিব, এটা পড়বেন, হ্যাঁ, যখনই অবসর পাবেন এটা পড়বেন। আর আজকে হচ্ছে, হুম হুম, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে যে ক্লাসগুলো নিয়েছি এই যে মডাল ভার্বের উপরে, মডাল সেমি মডাল, এইগুলো আমি পাঠাই দিব, হ্যাঁ, এইগুলো একটু পড়বেন আপনার অবসর সময় যখনই থাকবে, এটা পড়বেন। তো আজকে আর আমি বেশি করব না, আপনি যেহেতু আসছেন একটু রেস্ট নেন এখন, ফ্রেশ হন। হুম, হ্যাঁ হ্যাঁ, অনেক কষ্ট দিয়েছি হয়তো আপনাকে, আপনি এখন ফ্রেশ হবেন, যদি ওষুধ খাওয়ার থাকে খেয়ে নিবেন, পরে আবার কথা হবে। আর এগুলো আমি এখন পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে, ভালো থাকবেন। দ্যাটস অল ফর টুডে, গুড নাইট, থ্যাংক ইউ। ওকে, মোস্ট ওয়েলকাম, ওকে।